পরপর 3টা থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে জিহা। তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে কুষাণ। জিহার অপরাধ, সে মডেল টেস্ট পরীক্ষা গণিতে 8 পেয়েছে। তার মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আর তা হলো কুষাণ ভাইয়ের কানে কথাটা কে দিল। যে এই কথাটা কুষাণ ভাইয়ের কানে দিয়েছে, জিহা মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। হঠাৎ কুষাণ রেগে গিয়ে জিহার চোয়াল শক্ত করে ধরে বলল, আর কত বাবা মায়ের মান সম্মান ডুবাবি বল? তোর মধ্যে কি সামান্য লজ্জাও কাজ করে না? পরীক্ষায় আটপে কিভাবে মুখ দেখাস মানুষকে তুই? কুষাণের কথাটা শুনে জিহা গর্বে বুক ফুলিয়ে বলল, ইতিহাসের যত জ্ঞানীগুণী মানুষেরা আছে সবাই একবার না একবার পরীক্ষায় ফেল করেছে, সেখানে আমি তো। চুপ, একদম চুপ, ফাজিল মেয়ে। জিহাকে কথা শেষ করতে না দিয়ে ধমকে ওঠে কুষাণ। কুষাণের গগন বিদায়ক ধমক শুনে কেঁপে ওঠে জিহা। আরেকটা চড় খাওয়ার ভয়ে দ্রুত দুহাতে চোয়াল ধরে রেখে মিনমিন করে বলল, সাবিহা ম্যাম বলছে জীবনে সফলতার স্বাদ গ্রহণ করতে চাইলে আগে ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হয়, তাই তো আমি সেই চেষ্টাই করছি। তার মানে তুই ইচ্ছে করে ফেল করেছিস? জিহা দ্রুত মাথা নেড়ে না বলতে থাকে। মানে সে ইচ্ছে করে ফিল করেনি। একটা ফাঁকা ঢোক গিলে সে বলল, আমি তো সাবিহা ম্যামের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিলাম শুধুমাত্র। জিহা কথাটা শেষ করতে না করতেই আরেকটা থাপ্পড় পড়ে তার ডান গালে। এবার জিহা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কুষাণ দাঁতে দাঁত চেপে বলল, এভাবে চলতে থাকলে সত্যি করে বলছি আমি তোকে ধরে কোনো কসাইয়ের সাথে বিয়ে দিয়ে দিব। তখন বুঝবি পড়ালেখা না করার মজা কি। কুষাণের কথা শেষ না হতেই সেখানে এসে দাঁড়ায় জিহার মা রোকসানা বেগম। তিনি এসে মেয়ের সামনে দাঁড়িয়ে কুষাণকে লক্ষ্য বলল, আরো 2-4 ঘা বসিয়ে দে বিয়াদবটার গালে। দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি তোকে মানুষের বাসায় দিয়ে দেব কাজ করতে। শেষের কথাটা জিহাকে উদ্দেশ্য করে বলল রোকসানা বেগম। নিজের মা আর কুষাণ ভাইয়ের কথা মিলাতে ব্যস্ত জিহা। কসাইকে বিয়ে করলে লাভ বেশি নাকি বাড়ি বাড়ি কাজ করলে লাভ বেশি? অতঃপর ভাবলো বাড়ি বাড়ি কাজ করলে টাকা পাবে, আর সেটা দিয়ে আইসক্রিম ফুচকা খেতে পারবে। আর কসাইকে বিয়ে করলে কিছু থেকে কিছু হলে হয়তো তার কসাই জামাই ধরে গলা কেটে দিতে পারে। তাই সে বাড়ি বাড়ি কাজ করাকেই বেছে নিয়েছে। মনে মনে যখন সে এসব ফোন দেওয়ার ছিল, তখনই কুষাণ ভাই বলল, এটার জন্য টিউটর রাখো ফেরিমা। আমি সন্ধ্যার পর 1 ঘন্টা পড়াবো। সকালে ওর টিউটর পড়াবে ওকে। দেখি তোমার মেয়ে পরীক্ষায় 8 পায় কিভাবে। একটু থেমে আবার বলল, সামনের দিকে 100 থেকে যত মার্ক কম পাবি গুনে গুনে ততটা বেতের বাড়ি খেতে হবে তোকে। কথাটা শুনে ছোট্ট জিহার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে জানে তার কুষাণ ভাই একবার যা বলে তাই করে। তার এখনো মনে আছে যখন সে ক্লাস 5-এ পড়তো, তখন একবার কুষাণ দিয়া নামের একটা মেয়ের সাথে তাকে কথা বলতে বা মিশতে নিষেধ করেছিল। কিন্তু জিহা কুষাণের কথা অমান্য করে দিয়া মেয়েটার সাথে মিশেছিল। কুষাণের তখন এইচএসসি পরীক্ষা ছিল। সেদিন কুষাণ বাড়ি ফিরে জিহাকে 100 বার কানে ধরে উদ্বোস করাইছিল। তখন থেকে কুষাণ যে কাজের জন্য যে শাস্তির কথা বলতো, তা সে অক্ষরে অক্ষরে পালন করতে শিখেছে। তাই তারপর থেকে জিহা এখন পর্যন্ত কুষাণের কথা খুব কম অমান্য করে। কিন্তু পড়ালেখা নামক জিনিসটা তাকে দিয়ে হবে না, সে কথাটা জিহা অনেক আগেই বুঝে গিয়েছে। কিন্তু এখন অব্দি কুষাণ বা তার পরিবার মানতে চায় না। জিহা পিট পিট নয়নে কুষাণের দিকে তাকিয়ে আছে। কুষাণ তার দিকে আবার এগিয়ে এসে গাল চেপে ধরে বলল, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আর যদি তোকে পড়ালেখায় অবহেলা করতে দেখি তাহলে এবারই ছাদ থেকে তোকে আমি ফেলে দিব। তোমার কোনো আপত্তি আছে ফেরিমা? শেষ কথাটা আম্মুর দিকে তাকিয়ে বলল কুষাণ ভাই। আম্মু মাথা নেড়ে শুধালো, তার কোনো আপত্তি নেই। আম্মুর উত্তর পেয়ে সেই জায়গা থেকে প্রস্থান করে কুষাণ ভাই। আর জিহা হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার আম্মুর দিকে। মাঝে মাঝে মনে হয় উনি তার মা নয়, বরং কুষাণ ভাইয়ের মা। মা হারা ছেলেটাকে এবারই প্রতিটা সদস্য খুব ভালোবাসে। অবশ্যই কুষাণ ভাই এমন একজন মানুষ যাকে ভালো না বেশে থাকা যায় না। তার দিকে একটা মানুষ একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হয়। জিহার ও কুষাণ ভাইকে ভালো লাগে, কিন্তু ভালো লাগার চেয়ে ভয় বেশি পায় সে, যার কারণে ভালো লাগাটা ভয় নিচে চাপা পড়ে যায়। জিহা তার আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি আমাকে বিয়ে দিয়ে দাও। ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ করার চেয়েতেও বিয়ে করে সংসার করা সহজ। তুই যাবি আমার সামনে থেকে জিহা? কয়েক মাস পর তোর এসএসসি পরীক্ষা। ফেল করতে না চাইলে ভালো করে পড়ালেখা কর। আমার আর এসব সহ্য হয় না। এরপর আম্মু নিজ মনে বকতে বকতে চলে গেল অন্যদিকে। মাঝখানে এই দুইজনের জাতাকলে পড়ে আমার অবস্থা বেহাল। বাড়ির অন্য সদস্যদের নিয়ে জিহা চিন্তা করে না। তার বাপ চাচারা পরীক্ষায় যে মার্কের কথা শুনবে, ভালো হলেও বলবে আলহামদুলিল্লাহ, খারাপ হলেও বলবে মা পরের বার আরেকটু ভালো করার চেষ্টা করবে। তাই জিহা তাদের নিয়ে খুব একটা টেনশন করে না। কুষাণ বসে অফিসের কিছু ফাইল ঘাটছে। অফিসে হিসাবের কিছু গরমিল থাকার কারণে সে সেগুলোই খুঁজে বের করছে, কিন্তু মনোযোগ বসাতে পারছে না ঠিকমতো কাজে। জিহা এ নিয়ে 11 বার উকি দিয়েছে তার রুমে। তার অবশ্যই কারণও আছে। কুষাণের কাছে জিহার স্মার্টফোন, যেটা তাকে দিশান ভাই কয়েক মাস আগে তার জন্মদিনে গিফট করেছে। আজ ম্যাথ পরীক্ষায় 8 পাওয়ার বাহানায়
তার মোবাইলটা নিয়ে গেছে, আর তা ফেরত নেওয়ার জন্যই এত কিছুকে দিচ্ছে সে। এমনিতে তার কামরার দিকে জিহা ফিরেও তাকায় না, ভেবেই অন্যদিকে ফিরে টোট কামড়ে হেসে ফেলে কুষাণ। সে নিজেকে যথাসম্ভব গম্ভীর রাখার চেষ্টা করছে, জিহাকে দেখেও না দেখার ভান করছে। যার প্রয়োজন সে এমনিতেই তার কাছে আসবে ভেবেই চুপসে। কিন্তু 14 বারের সময় যখন জিহা রুমে আসার সাহস পায় না, তখন 15 বারের সময় সরাসরি তার দিকে তাকায় কুষাণ। হঠাৎ কুষাণকে নিজের দিকে তাকাতে দেখে ভরকে যায় জিহা। কয়েক পলক এদিক ওদিক তাকিয়ে মিনমিন করে বলল, আমার ফোনটা দিন কুষাণ ভাই। বিড়বিড় করে কি বলছিস শুনতে পাচ্ছি না, যা বলার ভেতরে এসে বল। জিহা এদিক ওদিক তাকে দোনমনা করে আস্তে আস্তে কদম ফেলে ভেতরে এসে কুষাণের থেকে 10 থেকে 12 হাত দূরে দাঁড়ায়। তার ভাব এমন, সে সিংহের গুহায় এসে সিংহের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে। তার অবস্থা দেখে কুষাণ বলল, কিছু বলবি? কাজ করছি, যা বলার তাড়াতাড়ি বল। আমার মোবাইলটা দিন কুষাণ ভাই। কথাটা শুনে কুষাণ বিরক্তি মুখে ভ্রু কুঁচকে বলল, পড়ালেখার বয়সে মোবাইল দিয়ে কি করবি? এখন গিয়ে পড়তে বসবি, আর তোর ফাইনাল পরীক্ষার পরে তোকে মোবাইল দেওয়া হবে। কুষাণের কথায় আটকে ওঠে জিহা। তার নতুন ফোনটা হায়াত এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে ভাবতেই তার কান্না পাচ্ছে। সে কান্না করার প্রস্তুতি নিতে গেলে কুষাণ শুধালো, এই খবরদার, এখানে ফ্যাচ ফ্যাচ করে একদম কান্না করবি না। আমার রুম থেকে বের হ, আর গিয়ে বই খাতা নিয়ে আয়, এখানেই পড়তে বসবি তুই এখন। কুষাণের এই কথায় আরেক দফা কান্না পায় জিহার। কুষাণ ভাই বুঝতে কেন পারছে না তার পড়ালেখা করতে একদমই ভালো লাগে না। সে পড়ালেখা করতে চায় না। এত পড়ালেখা করে কি করবে সে? দিন শেষে তো শ্বশুর বাড়ি যেতেই হবে, তাহলে এত কষ্ট করবে কেন সে? তার ভাবনার মাঝেই কুষাণ আরেক দফায় ধমকে উঠে তাকে বই নিয়ে আসার জন্য। আজ তার পড়ালেখা থেকে রেহাই নেই। বুঝতে পেরে কুষাণকে ভেঙচি মেরে সে কুষাণের কামরা থেকে বের হয় বই নেওয়ার জন্য। কুষাণ এক মনে তাকিয়েছে জিহার দিকে। মেয়েটা একটু পরে একটু চোখ মুখ কুচকে মনে মনে হয়তো কুষাণকে বকা দেয়, আর একবার মুখ বিকৃত করে পড়ে। মেয়েটার কাণ্ড দেখে মিটিমিটি হাসে কুষাণ। সে বুঝতে পারে না একটা মানুষ পড়ালেখাকে এত ভয় কি করে পেতে পারে। মেয়েটার এখন যে বয়স, সে বয়সে সে টাইটসে পড়ালেখা করে পরীক্ষা ফার্স্ট বয় হতো। আর এই মেয়েটা দেখো, যেন এই পৃথিবীতে তার একমাত্র শত্রু পড়ালেখা। জিহার দিকে আর চোখে একবার ফিরে তাকায় কুষাণ, অতঃপর গম্ভীর মুখে বলল, সামনে এসে বস, আমি তোকে হায়ার ম্যাথ বুঝিয়ে দিচ্ছি। জিহা কুষাণের দিকে একবার তাকিয়ে অন্যদিকে ফিরে ভেঙচি কেটে কুষাণের সামনে এগিয়ে এসে বসে। জিহা তার সামনে এসে বসতে কুষাণ থেকে ম্যাথ বুঝিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। কুষাণের বাবা রফিক সাহেব গম্ভীর মুখে বসে আছে ছেলের মুখের দিকে তাকিয়ে। তার সামনেই তার ছোট 2 ভাই আর তাদের সহধর্মীরা আছে। তারা মূলত কুষাণের বিয়ে নিয়ে আলোচনা করছে। তার বাবা চাইছে ছেলে তার তাড়াতাড়ি বিয়ে করুক, অন্যদিকে ছেলে বিয়ে করতে নারাজ। এটা নিয়ে রফিক সাহেব ক্ষিপ্ত তার ছেলের উপর। তার কথা হচ্ছে কুষাণ পড়ালেখা শেষ করছে, এখন বাবার বিজনেস সামলায়, তাহলে তার বিয়ে করতে আপত্তি কিসের? কুষাণ নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, ড্যাড, আমি এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নই। যখন প্রস্তুত থাকবো তখন তোমার বলতে হবে না, আমি নিজেই বিয়ে করব। কুষাণের এই কথা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো রফিক সাহেবের কাছে। সে তেতে উঠে বলল, কি বললে তুমি? নিজে নিজে বিয়ে করবে? তোমার বাপ কি মরে গেছে? তোমার মম বেঁচে থাকলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। কুষাণ নিজের পিতার দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, সব জায়গায় মমকে টেনে এনে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে না আমাকে ড্যাড। বাবা ছেলের বিতর্ক দেখে রোকসানা বেগম এগিয়ে এসে কুষাণের পাশে বসে বুঝানোর ভঙ্গিতে বলল, দেখ কুষাণ, এখন তো তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় তোর? আজ থেকে তোকে বিয়ে করতে বলছি না, বহু আগে থেকেই আমার ইচ্ছে আমার বড় ছেলেকে নিজ হাতে বিয়ে দেওয়ার। তাহলে আমার ছেলে বিয়ে করতে রাজি হয় না কেন? কি অমায়িক এই মানুষের কথাবার্তা! শুনলে যেন মন প্রশান্তিতে পড়ে যায়। এই একটা মানুষের কথা আর নিজের পিতার কথা কখনো ফেলতে পারে না কুষাণ। পিতারটা মাঝে মধ্যে নাকচ করলেও সে কখনো রোকসানা বেগমের কথা ফেলতে পারে না। তার এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন তার বয়স 10 বছর ছিল। তখন তার মা নিতু বেগম কন্যা সন্তান কুশিকে জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। সেদিন কুষাণ নিজের মায়ের জন্য অনেক কান্না করে। তখন রোকসানা বেগম এক হাতে সদ্য জন্ম নেওয়া কুশিকে সামলায়, আরেক হাতে কুষাণকে সামলায়। সেই 10 বছর বয়সে নিজের মাকে হারালেও কুষাণ কখনো মায়ের অভাব বুঝতে পারেনি। রোকসানা বেগম নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে ছেলে মেয়ে দুইটাকে বড় করে। নিজের পিতা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর দ্বিতীয় বিয়ে করেনি। সন্তানের সুখী তার কাছে সবার প্রথমে প্রাধান্য পেয়েছে। তার 2 চাচু, তার মেঝো চাচি সবাই তাকে খুব ভালোবাসে। এই পরিবারের সাথে থাকলে কখনো মা হারানোর কষ্ট অনুভব করে না কুষাণ। তার পিতা রফিক সাহেবও কখনো তার ছেলে কুষাণ এবং মেয়ে কুশিকে কখনো অবহেলা করেনি। অতীত ভেবে দীর্ঘশ্বাস ফেলে কুষাণ রোকসানা বেগমের দিকে তাকিয়ে বলল, ফেরিমা, তুমি অন্তত আমাকে বোঝো, আমি এখন বিয়ে করতে চাই না। তাছাড়া যাকে বিয়ে করব তার এখনো বিয়ের বয়স হয়নি। যখন হবে তখন তোমাদের বলার অপেক্ষায় থাকবো না, বুঝলে? কুষাণের কথা শুনে মুহূর্তে কামরা উপস্থিত সকলের মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে।
তার মেজো চাচু আহসান সাহেবের সহধর্মিণী মুচকি হেসে বলল, তার মানে তোর মেয়ে পছন্দ করে আসছে? আমি তো সেটাই জানি। ড্যামকেয়ার ভাব নিয়ে বলল কুষাণ। তার কথাকে কেউ পাত্তা না দিয়ে কুষাণের ছোট চাচু হারুন সাহেব গম্ভীর মুখে বলল, বাপজান মেয়ে ঠিক করে রাখছেন ভালো কথা, কিন্তু মেয়ে যদি এখনো বিয়ের বয়স না হয়ে থাকে তাহলে মেয়ে কি আপনার জন্য বেশি ছোট হয়ে যায় না? হারুন সাহেবের একটা অভ্যাস, অতিরিক্ত আদর ভালোবাসার সহিত ছেলে মেয়েদের সাথে কথা বলতে গেলে আপনি সম্বোধন করে বলেন। তার কথাটা শুনে কুষাণ শুধালো, এসব নিয়ে তোমরা টেনশন করিও না চাচ্চু, আমি সামলে নিব সবটা। তোমরা শুধু আমাকে সাপোর্ট করলেই হবে। শেষ কথাটা বাবার দিকে আর চোখে তাকিয়ে বলল। তার ধারণা নিজের বাবা না শেষ মুহূর্তে এসে ছেলের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে নারাজ থাকে। অন্যদিকে কুষাণের কথাটা শুনে সকলে আহ্লাদে গদগদ হয়ে বলল, সকলেই তার সাথে আছে, সে যেন এসব নিয়ে চিন্তা না করে। সন্ধ্যার পরের ঘটনা, জিহা, কুশি, রিদান, শিফা 4 কাজিন মিলে লুডো খেলতে বসেছে। রিদান, শিফা আহসান সাহেবের বড় ছেলে, অনার্সে পড়ছে বর্তমানে। আর শিফা কলেজের গণ্ডি পেরিয়ে মাত্র ভার্সিটিতে উঠেছে। আর কুশি 8-এ পড়ে। রিদান, শিফা বড় হলেও ছোট বোনদের মন রক্ষার্থে খেলতে বসেছে তারা। খেলা জমজমাট অবস্থায়। জিহা পরপর গুটি দিয়ে রিদানের একটা গুটি, শিফার 2টা আর কুশিকে বোর্ড আউট করে দিয়েছে। জিহাকে এভাবে সবার গুটি কাটতে দেখে রিদান খেপে গিয়ে তার মাথায় চাটি মেরে বলল, এই দিন ওদিন নয়, আরো দিন আছে ছোট বোন, তোমাকে আমি ছাড়ছি না। রিদানের কথায় কুশি কাতো কাতো স্বরে বলল, জি আপু, এটা তুমি মোটেও ঠিক করছো না। আমি তোমাকে জীবনও ক্ষমা করবো না। এদিকে তাদের অবস্থা দেখে হেসে কুটি কুটি হচ্ছে জিহা। তাকে হাসতে দেখে শান্ত, শিফা ও তেতে উঠে বলল, দোয়া করে দিলাম তোর জীবনে তুই যেন একটা বুইড়া বেটাকে স্বামী হিসেবে পাস, তখন বুঝবি বোনদের হারানোর মজা। শিফার কথায় কুশি সহ রিদান ফিক করে হেসে দেয়। জিহা ভেঙচি কেটে বলল, একটা প্রবাদ আছে শিফাপু, বিড়ালের দোয়ায় কিটকা ভাঙে না কখনো। তোমার অবস্থাও সেরকম হয়েছে। বুঝবি। হঠাৎ ছাদে উদয় হয় কুষাণ। সে এসে জিহার পাশে বসে পড়ে বলল, কি হচ্ছে এখানে? কুষাণের কথায় মুখ ফুলিয়ে খুশি বলল, দেখো না বড় ভাইয়া, জি আপু আমাদের সব গুটি কেটে দিচ্ছে। আমার 2টা পাকা গুটি কেটে দিয়েছে। এখন আমি বোর্ড আউট, কিছুতেই ছয় উঠছে না। খুশির কথায় কুষাণ বোর্ডে সবার গুটি পর্যবেক্ষণ করে বলল, সর, তোর বদলে আমি খেলে দিচ্ছি, দেখি আমাকে কে হারায়। বাঁকা হেসে শুধায় কুষাণ। তার কথায় হই হই করে রাজি হয়ে যায় রিদান, শিফা আর খুশি। শুধু বাদ থাকে জিহা। সে বোথা মুখে বসে চেয়ে থাকে কেবল। কুষাণ বসে খেলা শুরু করতে তৃতীয়বারে তার 6 ওঠে। পরপর বড় ডান দিয়ে একে একে জিহার 2টা গুটি আর রিদানের একটা গুটি কেটে সে বিশ্বজয়ের হাসি দেয়। অপরদিকে জিহা বিড়বিড় করে কুষাণের গুষ্টি উদ্ধার করছে। খেলা শেষে দেখা যায় প্রথম গেম দেয় কুষাণ, তারপর রিদান এবং এরপরে জিহা। অথচ কুষাণ না থাকলে সবার প্রথমে সেই গেম দিত। কেড়ে যাওয়াতে মেয়েটা গাল ফুলে বসে আছে। খেলা শেষে সবাই কিছুক্ষণ জিহাকে পিঞ্চ করে কথাবার্তা বলে বিদায় নেয়। এদিকে জিহা গালের নিচে হাত চেপে বসে থাকে চুপচাপ। তার ধারণা সবাই নিচে চলে গেছে। অন্যদিকে দ্বারের পাশে হেলান দিয়ে একমনে তাকিয়েছে কুষাণ জিহার পানে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে কৃষ্ণময়ের ফুল ও গাল দুটো টেনে দিতে, পরপর গালে ফটাফট কয়েকটা চুমু খেতে। কিন্তু এই মুহূর্তে তার কিছুই সম্ভব নয়। তাই সে তার লাগামহীন ভাবনা ইতি টেনে কৃষ্ণময়কে এভাবে দেখারই সিদ্ধান্ত নিল। বিকালবেলা স্কুল থেকে আসে জিহা। সারা বাড়িতে বড়রা ব্যতীত অন্য কেউ নেই। রিদান ভাই, শিফাফু দুজনেই ভার্সিটিতে, খুশি কোচিংয়ে। পুরো বাড়িতে জিহা একা থাকায় নিজেকে এতিম মনে হচ্ছে। তাই সে স্কুলের ড্রেস চেঞ্জ করে কোনো রকম কিছু খেয়ে তার আম্মুকে বলে বেরিয়ে পড়ে বাড়ির পাশের মাঠে যাওয়ার উদ্দেশ্যে। কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পৌঁছেও যায়। সেখানে উপস্থিত হতেই চোখে পড়ে ছোট বাচ্চারা মিলে ক্রিকেট খেলছে এবং সেখানে তার ক্লাসমেট রাত্রিও আছে। জিহা সেখানে যেতেই সবাই হই হই করে তার কাছে এগিয়ে এসে বলল, জিহাপু, চলো আমরা সবাই মিলে ক্রিকেট খেলবো। রাত্রিও এগিয়ে এসে একই কথা বললে জিহা জানায় সে খেলবে। যেহেতু তাদের মাঝে মধ্যে ক্রিকেট খেলা হয় তাই সে একটু একটু খেলতে পারে। জিহার রাত্রি 2 দলে ভাগ হয়ে যায়। টস হওয়ার পর রাত্রিদের খেলা আসে প্রথমে। জিহা এগিয়ে গিয়ে বল করে। খেলার জমজমাট অবস্থা। এক পর্যায়ে রাত্রি বল করার পর অ্যাক্সিডেন্টলি বল এসে জিহার কপালে পড়ে। মৃদু চিৎকার দিয়ে উঠে কপালে হাত রেখে বসে পড়ে জিহা। তার অবস্থা দেখে সবাই আটকে ওঠে। রাত্রি সহ এগিয়ে আসে ফাহাদ নামের একটা ছেলে। জিহাকে ধরে পাশের একটা বেঞ্চে বসায়। ছোট ছোট বাচ্চারা রক্ত দেখে ভয়ে গুটিয়ে যায়। রাত্রি জিহাকে ধরে তাদের বাসায় নিয়ে আসে। তার কপাল চুয়ে চুয়ে তখনও রক্ত পড়ছিল। সালেহ আহমেদ সাহেব 3 ছেলেকে নিয়ে একসাথে যৌথ পরিবারে থাক। পিতা মারা যাওয়ার পর সালেহ আহমেদের 4 ছেলে আর আলাদা হয় না। একসাথেই গড়ে তোলে শহরে তাদের পরিবারটি। এখনো সেই পরিবারে এতটুকু ফাটল ধরতে দেয়নি পরিবারের বড় ছেলে রফিক আহমেদ। কখনো সে চায় না তার এই পরিবারে ভাঙন ধরুক। তারই বড় ছেলের কথা শুনে সে আহাম্মক হয়ে বসে আছে। কুষাণ কখনো তার কাছে এমন আবদার করবে সে ভাবেনি। মা হারা ছেলেটাকে সে কখনো কষ্ট দিতে চায় না।
কিন্তু সে যে অন্যায় আবদার করছে তা কখনো পূরণ করার মতো না। মাথায় হাত দিয়ে বসে আছে রফিক আহমেদ, তার সামনে কুষাণ দাঁড়িয়ে। তার ভাব এমন, সে যা বলছে তা খুব সাধারণ, যা চাইলেই রফিক আহমেদ দিতে পারবে। ছেলের এমন হেলদোলহীন ভাব দেখে রফিক আহমেদ গর্জে উঠে ছেলের গালে থাপ্পড় বসিয়ে দেয়। ড্রয়িং রুম তখন পুরো ফাঁকা। কুষাণ গালে হাত দিয়ে পিতার দিকে হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। থাপ্পড় খাওয়ার মতো কোনো কথা সে বলেছে বলে তার মনে পড়ছে না, তাই সে পিতার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সদর দরজায় জিহা উপস্থিত হয়। জিহার এই অবস্থা থেকে বুক কেঁপে ওঠে কুষাণের। তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে রাতে থেকে জিহাকে ছাড়িয়ে নিয়ে বুকে টেনে নেয় জিহাকে। অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর জিহু? কপালে ব্লাড কেন? আঘাত লাগলো কিভাবে তোর? কি হলো? কথা বলছিস না কেন? কুষাণকে অস্থির চিত্তে কথা বলতে দেখে রাত্রে জিহা দুজনেই ভয় পেয়ে যায়। ভয়ে গুটিয়ে যায় আরো বেশি জিহা। আঘাত লাগার ফলে যতটুকু ব্যথা পেয়েছে, এখন কুষাণকে দেখে তার চাইতেই বেশি ভয় পেয়ে যায়। ভাইয়ের মেয়ের অবস্থা দেখে রফিক আহমেদ কষ্ট পাবে নাকি ছেলের অবস্থা দেখে অবাক হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রাপ্তবয়স্ক মানুষটা। একটু আগে ছেলের সিদ্ধান্ত আর এখন ছেলের অস্থিরতা দেখে তার মনে আরো ভয় হানা দেয়। ভাইয়ের সাথে সম্পর্ক যদি ভেঙে যায়, এত বছরের সম্পর্কে যদি ফাটল ধরে, ততক্ষণে ড্রয়িং রুমে ঝটলা বেঁধে গেছে। জিহার মা রোকসানা বেগম দ্রুত এগিয়ে এসে মেয়েকে চাপড়ে ধরে সোফায় বসায়। জিহার মেজো কাকি গিয়ে ফার্স্ট এড বক্স এনে কুষাণের হাতে দিলে সে এগিয়ে এসে জিহার কপাল ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। পুরোটা কাজে সে খুব শান্তভাবে করে। প্রথমে যতটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছিল, এখন সে অনেকটাই শান্ত। তার কারণ কি এখনো বুঝে আসেনি রফিক আহমেদের। ব্যান্ডেজ করে দেওয়ার পর রাত্রি একে একে সব ঘটনা খুলে বলার সাথে সাথে ঠাটিয়ে একটা লাগিয়ে দেয়। তার কাজে জিহার বাবা সহ সকলেই কুষাণের উপর ক্ষুব্ধ হয়। কুষাণের কোনো হেলদোল নেই, সে তার মতো জিহাকে শাসিয়ে নিজের কামরায় চলে যায়। জিহাকে এসে শিফা আগলে নেয়। সকলের কাছে জিহা এতই অবাক হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। মধ্যরাত্রে ধুমছে জড়াসে জিহার, তার সাথে কুশি শুয়েছিল। মাঝে মধ্যে রাত্রে ঘুম থেকে হঠাৎ হঠাৎ জেগে ওঠার অভ্যাস আছে তার। সেই সূত্রেই হঠাৎ তার ঘুম ভেঙে যাওয়ায় জিহাকে ডিঙিয়ে উঠতে গিয়ে তার হাতে হাত পড়লে চমকে উঠে কুশি। এত জ্বর নিয়ে তার জিহাপ্পি শুয়ে আছে কিভাবে? অন্ধকারে হাত চেয়ে রুমের আলো জ্বালিয়ে দেয় কুশি। ঘড়িতে তাকিয়ে দেখে রাত তখন 2:30 বাজে। কিছুক্ষণ জিহার পানে তাকিয়ে থেকে ভাবতে থাকে তার কি করা উচিত। অতঃপর সন্তর্পণে উঠে রুম থেকে বের হয়ে ভাইয়ের কামরার সামনে এসে বারবার নক করে। বেশ কয়েকবার ঠকঠক আওয়াজ তোলার পর রুমের দরজা খুলে উকি দেয় কুষাণ। এত রাতে বোনকে নিজের রুমের সামনে দেখে বোকা বনে যায় কুষাণ। নিজেকে ধাতস্থ করে বোনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে কুশি? সবকিছু ঠিক আছে? ভাইয়ের কথা শুনে কুশি মলিন স্বরে বলল, জি আপির খুব জ্বর ভাইয়া, আমি কি করব বুঝতে পারছি না। বোনের কথা শুনে কিছুক্ষণ তার দিক থেকে নির্লিপ্ত স্বরে বলল, তো এখন আমি কি করতে পারি? জিহার উপর প্রচুর রেগে আছে সে। তার রাগের কি কোনো মূল্য নেই? কিন্তু তারপরেও কৃষ্ণময়ীর অসুস্থতার কথা শুনে সে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। কুশির দিকে তাকিয়ে বলল, এত রাতে কাউকে উঠানো ঠিক হবে না। চল আমি গিয়ে দেখি কি অবস্থা তোর জিহাপ্পির। কারো অসুস্থতার কথা শুনে আমার বোন কষ্ট পাবে, সেটা তো আর আমি হতে দিতে পারি না, তাই না? ভাইয়ের কথায় খুশি হয় কুশি। ভাইয়ের তালে তালে এগিয়ে যায় জিহার রুমের দিকে। কুষাণ ভেবে পায় না একটা মেয়ে এত বিচু কি করে হতে পারে। মানে সিরিয়াসলি, একটা মেয়ে ক্রিকেট খেলতে গিয়ে মাথা ফাটিয়ে এখন জ্বরে শুয়ে শুয়ে কাঁচাচ্ছে। সে এখন পড়ালেখা করবে, ঠিক মতো রেজাল্ট করবে ভালো, সেটা না করে সে কিনা ক্রিকেট খেলছে। এসব ভাবলে রাগে দুঃখে মাথা ঘুরে উঠে কুষাণের। মাঝে মাঝে সে ভাবে এমন গাধা টাইপের একটা মেয়েকে কিভাবে সে নিজের জন্য পছন্দ করলো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে সে জিহার শিওরে বসে জলপট্টি দেয়। বসে 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 ভাইয়ের কাজ দেখছে। জিহাপ্পির অসুস্থতা দেখে নিজের কাছেই খারাপ লাগছে। সারাদিন দুজনে মিলে সারা বাড়ি মাতিয়ে রাখা মানুষটাই কত অসুস্থ। জিহা জ্বরের ঘরে বিড়বিড় করে কিছু বলছে। তাকে বিড়বিড় করতে দেখে শুনতে ইচ্ছে হয় কুষাণের। বোনের দিকে তাকিয়ে দেখে সে জিহার দিকে তাকিয়েছে। কুষাণ জিহার দিকে হালকা ঝুঁকিয়ে তার কপালের উপর থেকে চুল সরিয়ে দিতে গেলে শুনতে পায় জিহা তাকেই বিড়বিড় করে বকছে। একে তো সে আহত, তার উপর জমিন কাঁপানো থাপড় খেতে হয়েছে কুষাণের হাতে। আপনাকে আমি অভিশাপ দিলাম কুষাণ ভাই, আপনি জীবনে বউয়ের মুখ দেখবেন না, সারা জীবন সিঙ্গেলই থাকবেন। জিহার কথায় বহু কষ্টে হাসি দমিয়ে রাখে কুষাণ। অতঃপর কপালে 2 আঙ্গুল দিয়ে হালকা মেসেজ করতে করতে আস্তে করে বলল, কাকে কি বলছিস জিহু রানী? আমি তো আমার রাজ্যের রানীকে পেয়েই গিয়েছি, সিঙ্গেল থাকতে হবে কেন? বলতে বলতে হেসে ফেলে কুষাণ। তার হঠাৎ হাসিতে ভরকে যায় খুশি। ভাইয়ের দিকে পিটপিট করে তাকিয়ে থাকে। কুষাণ তার দিকে একবার তাকিয়ে পরপর উঠে যায় প্যারাসিটামল আনতে। 2 দিন পর জ্বর ভালো হয় জিহা। এই 2 দিনে জিহা কুষাণের সাথে একটা কথাও বলেনি। তার রাগ একটাই, কুষাণ ভাই তার আহত অবস্থায় তাকে থাপ্পড় দিবে কেন? সে কি ইচ্ছে করে নিজের কপালে বল মেরে আহত হয়েছে নাকি? অবশ্যই তার কথা বলা না বলে হয়তো কুষাণের কিছুই যায় আসে না। কুষাণ নিজের মতো করে হেলতে ধুলতে সময় কাটিয়েছে। এই 2 দিন সে অফিসেও যায়নি।
জিহা শিফার সাথে ছাদে এসে বসে আছে। বসে বসে জিহা হাত নাড়িয়ে নাড়িয়ে যত ইচ্ছে কথা বলে যাচ্ছে, আর শিফা নীরব শ্রোতা হয়ে তার সব কথা শুনছে। যখন দুজনে কথা ব্যস্ত, তখন ছাদে রিদান সহ তার বন্ধুরা উপস্থিত হয়। হঠাৎ রিদানের বন্ধুদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে জিহা। তড়িঘড়ি করে উঠে নিচে নামার জন্য পা বাড়াতেই রিদানের বন্ধু রাকিব বলল, কি হলো ছোট বোন? ভাইদের দেখে পালাচ্ছ কেন? আমরাও তো গল্প করতে আসছি তোমাদের সাথে। রাকিবের কথায় জিহা মেকিয়ে এসে বলল, কিছু হয়নি ভাইয়া, আমি এমনিই যাচ্ছি, ক্ষুধা লাগছে, কিছু খাবো। তার কথায় বাকি সবাই হেসে উঠে। রিদানের আরেক বন্ধু জিসান এগিয়ে এসে জিহার দিকে হালকা ঝুঁকে বলল, কেন ছোটু, আমাদের বুঝি পছন্দ হয়নি তোমার? জিসানকে দেখে ভয়ে সিটিয়ে যায় জিহা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে আওড়ায়, তেমন কিছু না জিসান ভাই, আমি যাই। বলতে বলতে দু পা পিছিয়ে যায় জিহা। পরপর ছাদ থেকে দৌড়ে বেরিয়ে যায় সে। তার কাজে হয় বাকি সবার মাথায় একটাই প্রশ্ন, আড্ডা প্রিয় জিহার হঠাৎ আবার কি হলো? জিহা রুমে এসে জোরে জোরে শ্বাস নেয় কিছুক্ষণ। রিদানের বন্ধু জিসানের নজর একেবারেই খারাপ। মেসেঞ্জারে তাকে নক দিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। সে যতবার আইডি ব্লক লিস্টে পাঠায়, ততবার নতুন নতুন আইডি থেকে তাকে মেসেজ দেয়। স্কুলে যাওয়ার পথে জিসান জিহাকে একা দেখলে, কাছে রাখলে জিহা সবসময় তাকে এড়িয়ে চলে যেত স্কুলের দিকে। তারপরেও তার স্বস্তি মিলত না। ছোট্ট জিহার মনে সবসময় ভয় হানা দিয়ে থাকে। ভয়ে সে তার পরিবারকে কিছু বলতে চায় না। সে অবশ্যই মনে মনে খুঁজে বেড়াচ্ছে কোন মানুষটাকে বললে ফেরত ভাবে তাকে বকা শুনতে হবে না। আর আজকে তো জিসান একেবারে বাড়ি বই চলে এসেছে। এবার একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে দেখে জিহা রুম থেকে বের হয় কাউকে কথাটা বলার উদ্দেশ্যে। সামনে যাকে দেখবে তাকেই বলে দিবে, এই তার ভাবনা। রুম থেকে বের হতেই মেঝম্ম সামনে পড়ে। জিহা গিয়ে তার সামনে দাঁড়িয়ে পথ আটকে বলল, মেজমা, তোমাকে একটা কথা বলেছিল। যা বলা তাড়াতাড়ি বল জিহা, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। তোর চাচু বের হবে, এখন আমাকে না দেখলে সমস্যা। একটা সমস্যা হয়ে গেছে মেজমা, আমাকে একটা ছেলে বিরক্ত করে প্রচুর। জিহুমা, তুই বরং একটা কাজ কর, যেহেতু ছেলে বিরক্ত করে সেহেতু তুই গিয়ে কুষাণকে বল, সে দেখিয়ে নেবে ব্যাপারটা। ওই তো কুষাণ। শেষ কথাটা কুষাণকে দেখিয়ে বলল। জিহা সেদিকে তাকিয়ে কুষাণকে তার কামরার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ছটফটে ওঠে সে। কিছুতেই কুষাণকে এসব বলা যাবে না। তার ধারণা কুষাণ ভাই এসব শুনলে উল্টো তাকে বকবে। তাই সে তড়িঘড়ি করে মেঝুমার দিকে তাকিয়ে বলল, মেজমা তুই গিয়ে কুষাণকে বল জিহা, আমার কাজ আছে। বলতে বলতে নিচের রুমের দিকে চলে যায় তিনি। জিহা এদিক ওদিক তাকিয়ে ফাঁকা ঢোক দিলে সেদিক থেকে চলে আসতে নিলেই কুষাণের ডাক পড়ে। তার গম্ভীর স্বর শুনে জিহার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। তিনি সেই প্রশ্ন জাগে মনে, লোকটা এত আদুরে স্বরে ডাকে কেন তাকে? আস্তে আস্তে কয়েক কদম ফেলে এগিয়ে যায় সে কুষাণের সামনে। কুষাণ বুকে দুই হাত গুজে জিহার দিকে শীতল চোখে তাকিয়ে বলল, রুমে আয়। বলতে বলতে রুমে ঢুকে যায় কুষাণ। তার পেছন পেছন জিহাও রুমে ঢুকে একপাশে জড়সড় হয়ে দাঁড়ায়। তার দিকে একবার জহুরি দৃষ্টিতে তাকিয়ে বলল, কোনো ছেলে ডিস্টার্ব করে তোকে? জিহা হাতের মুঠোয় ওনার একাংশ মুচড়ে ধরে বলল, রিদান ভাইয়ের বন্ধু জিসান ভাই। ও, তোর এসএসসি পরীক্ষার পর রেডি থাকিস। এক কথার মাঝে অন্য কথা চলে আসে। জিহা কুষাণের দিকে তাকায়। ছেলেটা এখনো তার দিকে তাকিয়ে আছে। তাই সে চোখ নামিয়ে মিনমিন স্বরে বলল, কেন? বিয়ে করব তোকে তাই। কুষাণের কথায় চমকে ওঠে জিহা। কুষাণ ভাই কি বলছে এসব? সে কি পাগল হয়ে গেছে? এসবই ভেবে চলেছে জিহা। তার ভাবনার মাঝেই কুষাণ পুনরায় বলল, আমি কোনো সিংহ কিংবা বাঘ না যে তুই আমাকে এত ভয় পাবি। তোর মধ্যে আমাকে নিয়ে যত ভয় কাজ করে তা ঝেড়ে ফেলে দে। যত দ্রুত ঝেড়ে ফেলতে পারবি ততই তোর জন্য ভালো, কারণ তোর লাইফে চুজ একটাই, আর তা হলাম আমি। এখন আমাকে তুই কিভাবে মেনে নিবি তা তোর ব্যাপার। তোর হাতে বেশ কয়েক মাস সময় আছে ভেবে দেখার। কুষাণের কথায় আরো তব্দা খেয়ে যায় জিহা। তার চোখে জল চিকচিক করছে। কুষাণ ভাইকে সে কিভাবে মেনে নিবে? এটা যে কখনো হওয়ার নয়। কি বলছে এসব কুষাণ ভাই? জিহা আহাজারি করে বলল, এটা কিভাবে সম্ভব কুষাণ ভাই? কেউ মানবে না, বাবা আমাকে মেরেই ফেলবে। তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। তুই শুধু এখন পড়ালেখা নিয়ে ভাববি, আর পড়ালেখার ফাঁকে যদি অন্য কিছু নিয়ে ভাবার সময় থাকে তাহলে আমাকে নিয়ে ভাববি। জিহা চোখের পানি মুছতে মুছতে বলল, আমি আপনাকে বিয়ে করব না কুষাণ ভাই। কেন? কেনর উত্তরে ভয়ে মুছতে পড়ে জিহা। কি করে সত্যি কথা বলবে সে কুষাণকে? আজকের জন্য তোর কোনো কথাই মাইন্ড করব না আমি। তোকে ধমকও দিব না, মারবো না। কুষাণের কথায় জিহার কিছুটা ভয় কমে আসে। সে বলল, আপনাকে আমার পছন্দ নয় কুষাণ ভাই। কেন? আমি চরিত্রহীন নাকি তোর সাথে বা অন্য কোনো মেয়ের সাথে অসভ্যতামি করছি, নাকি আর প্রতিদিন নেশা করে বাড়ি ফিরি? কোনটা জিহা? কেন আমাকে এত অপছন্দ করিস? আমি তোকে বকা দেই, সবসময় শাসন করি কারণে? কুষাণের প্রথম কথাগুলো শুনে শব্দ করে কেঁদে ওঠে জিহা। শেষে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বলল, সেরকম কিছুই না কুষাণ ভাই, আমি আপনাকে ভয় পাই। আপনার করা শাসনগুলো ভালো লাগে না তাই।
জিহার কথা শেষ হতেই কুষাণ তার কাছে এগিয়ে এসে তার গালে হাত রেখে বলল, তুই অন্যায় করলে আমি তোকে শাসন করবই। আমাকে ভীতির চোখে না দেখে হবু বরের চোখ দেখ জিহু। আমি একজন হাজবেন্ড হিসেবে কেমন সেটা দেখ। তুই আমার কাছে আসলে কি সেটা আমি তোকে বোঝাতে পারবো না। প্লিজ জিহু, আমি চাইলেই তোকে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু সেটা আমি চাইছি না। আমি চাই তুই আস্তে আস্তে আমাকে মেনে নে, আর তুই সেটা চাইলেই সম্ভব। জিহা কুষাণের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। কুষাণ ভাই যে এত নরম সুরে কথা বলতে পারে জানা ছিল না তার। কত আকুতি স্বরে কথা বলছে তার কুষাণ ভাই, ভাবলে তার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। সে কি একবার কুষাণ ভাইকে নিয়ে ভেবে দেখবে? জিহা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে দেখে কুষাণ পুনরায় বলল, একবার আমাকে ভয় না পেয়ে ভেবে দেখ, আমাকে বোঝার চেষ্টা কর। তারপর দিন শেষে তুই যদি বলিস তুই আসলেই আমাকে বিয়ে করতে চাস না, তাহলে আমি মাথা পেতে তোর সেই কথা মেনে নিব। কুষাণের কথায় জিহা হালকা ভ্রু কুঁচকে বলল, ঠিক আছে, আমাকে ততটুকু সময় দাও, আমি ভেবে দেখব। জিহা স্কুলের জন্য রেডি। নিচে এসে খাবার টেবিলে বসে চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে নেয়। না, কোথাও কুষাণের ছায়াও নাই। মনে মনে ভাবলো জিহা হয়তো সে আগে খেয়ে অফিসে চলে গেছে, তাই নিজের খাওয়ায় মনোযোগ দেয়। অর্ধেক পরোটা ছিঁড়ে খেয়ে বাকিটা সামনে থেকে সরিয়ে রাখে জিহা। খেতে ইচ্ছে করছে না কিছুই। কুষাণের কথাগুলো শোনার পর থেকে সে ভাবনায় পড়ে যায়। কি করা উচিত তাই ভেবে পাচ্ছে না। আজ যদি তার একটা ভাই থাকতো তাহলে হয়তো সঠিক পথটা দেখিয়ে দিত তাকে। বাবা মার সাথেও জিহার তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না যে সবটা অনায়াসে শেয়ার করবে তাদের সাথে। সবকিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সে টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে সবার প্রশ্নের মুখোমুখি হয় কেন খাচ্ছে না তা নিয়ে। জিহা গলার স্বর খাদে নামিয়ে শুধালো, ইচ্ছে করছে না খেতে। স্কুল ব্যাগ হাতে নিতেই রিদান এসে ছো মেরে তার থেকে ব্যাগটা নিয়ে যায়। জিহা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই রিদান বলল, আমিও স্কুলে যাব তোর সাথে, চল তোকে এগিয়ে দিয়ে আসি। বলতে বলতে জিহার হাত ধরে রিদান হাঁটা ধরে সদর দরজার দিকে। জিহা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে রিদান স্বইচ্ছে জিহাকে স্কুলে নিয়ে গিয়েছে। কখনো কুশি বায়না ধরলে নিয়ে যেত, বা কখনো কুষাণ ধমক দিয়ে বলতো ওদের স্কুলে পৌঁছে দিতে, তারপরে সে এই কাজ করত। জিহা মনে মনে রিদানকে ভাইয়ের স্থানে বসিয়ে ভাবলো তার কাছ থেকে জেনে নিবে তার জন্য কোনটা মঙ্গল দেয়। বাড়ির চৌকাঠ পেরোতেই জিহা রিদানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, আমার জন্য কোনটা ভালো হবে বলে দিবে? এত ড্রামা না করে বলে ফেল, দেখি তোর কোন খারাপটা করা যায় এর মাধ্যমে। রিদানের কথায় ভেঙচি মেরে অন্যদিকে তাকায় জিহা। কয়েক সেকেন্ডের মাথায় আবার তার দিকে তাকিয়ে বলল, আমাকে কুষাণ ভাই বিয়ে করতে চাইছে, এখন আমার কি করা উচিত তার সিদ্ধান্ত মেনে নিব? কুষাণ ভাইকে নিয়ে ভেবে দেখ, তাকে একটু সময় দে, নিজের উত্তর নিজেই পেয়ে যাবে। কুষাণকে বিয়ে করার কথা বলার পরও রিদানের স্বাভাবিক মুখভঙ্গি দেখে অবাক হয় জিহা। রিদান ভাইয়ের তো উচিত ছিল কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে আচমকা জিহাকে ধমকি উঠতো এসব উল্টাপাল্টা কথা বলতে দেখে। কিন্তু তার ভাবনা ঠিক উল্টো হয়, সে খানিকটা এলোমেলো হয়ে যায়। রিদানের দিকে জহুরি দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আমাদের পরিবার যদি সম্পর্কটা না মেনে নেয় তাহলে কি হবে ভাইয়া? প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়েটা তাদের সাথে সারা জীবন থাকুক। যে একবেলা খেতে পারে সেও এটাই চায়, কিন্তু নিয়তির কাছে সবাই হেরে যায়। প্রকৃতির ধরা বাঁধা নিয়মের কাছে সবাই হেরে যায়, এবং এটাই নিয়ম যে একটা সময় মেয়েদের তার শ্বশুরবাড়ি যেতে হয়। একটা পরিবার ঠিক কতটা কষ্ট বুকে জমা রেখে তোমার অনিশ্চিত সুখের আশায় তোমাকে শ্বশুরবাড়ি পাঠায়, সেটা কেবল একটা পরিবার একজন মা বাবারই বোঝে। সেখানে তুই যদি সারা জীবন তোর বাবা মায়ের কাছে থাকিস তাহলে তারা আরো বেশি খুশি হবে। নিজের মেয়েকে তাদের অন্যের বাড়িতে পাঠাতে হবে না। কুষাণ ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ, একজন আদর্শবান স্বামীর মাঝে যতগুলো গুণ থাকা উচিত ততগুলো গুণ তার মাঝে আছে জিহু। ছোট মা ছোট চাচু কখনো না বলবে না। দীর্ঘ বক্তব্য দিয়ে থামে রিদান। সে যতটুকু পেরেছে জিহাকে বোঝানোর চেষ্টা করেছে, বাকিটা জিহার নিজ দায়িত্বে বুঝে নেওয়া উচিত। রাত 11টা বাজে। সবাই খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সময় জিহার বড় আচার খেতে ইচ্ছে করছে, তাও যেন তেন ইচ্ছে না, ব্যাডলি ভাবে ইচ্ছে করছে। জিহা কিছুক্ষণ রুমের ভেতর হাঁসফাঁস করে বাহিরে বের হয়। আজকে রিদানের সাথে তার খুব ভালোভাবে ভাব হয়েছে। বলা যায় তাদের ভাই বোনের সম্পর্কটা আগের তুলনায় একটু হলেও বৃদ্ধি পেয়েছে। তাই সে মনে মনে ভাবলো রিদানকে সামনে ফেলে দোকান থেকে বড় আচার এনে দিতে বলবে। কিন্তু তার কপাল খারাপ, তাই রুম থেকে বের হতেই সবার আগে কুষাণের মুখোমুখি হয়। সে মাত্রই উপরে উঠেছে নিজের রুমে যাওয়ার জন্য। জিহার রুম ক্রস করেই নিজের রুমে যেতে হয়, কারণে জিহার রুমের সামনে এসে দাঁড়াতেই জিহার মুখোমুখি হয়। জিহাকে দেখে ব্রুকুচকে তার দিকে তাকিয়ে বলল, কি চাই? এত হন্তদন্ত হয়ে কোথায় বেরোনো হচ্ছে শুনি?
জিহার হঠাৎ করে কি মনে হলো কি জানে, হুট করে সে কুশানের কাছে আবদার করে বসলো। আমি বড়ই আচার খেতে চাই কুশান ভাই, প্লিজ এনে দিন না। জিহার কথা শুনে কুশানের ভ্রুদয় আরো কুঁচকে যায়। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে তোর আচার খেতে ইচ্ছে করছে কেন? সত্যি করে বলতো, কোনো ঘাপলা নেই তো? কুশানের কথায় অবাকের চরম পর্যায়ে চলে যায় জিহা। কি বলছে এসব কুশান ভাই? সে থতমত খেয়ে বলল, আসলে আপনি কি বলতেন? হ্যাঁ, এটা আমার ছোটবেলাকার অভ্যাস, আপনি জানেন না? কুশান কিছুক্ষণ ভেবে উপর নিচে মাথা নেড়ে বলল, ওহো, তাই তো, আমি তো ভুলে গেলাম। ঠিক আছে, কালকে সকালে এনে দিব। এখন গিয়ে ঘুমিয়ে পড়। জিহা মুখ ভারী করে বলল, আমি এখন খেতে চাই, এখন আমাকে এনে দিন প্লিজ। ধমকে উঠে কুশান জিহাকে। এখন গিয়ে ঘুমিয়ে পড় জিহা। কুশানের ধমকে এখন আর ভয় না পেয়ে কিছুটা সাহস সঞ্চয় করে সুধা। এই না হলে আপনার আসল রূপ? আমি তো ভুলেই গেছিলাম আপনি আসলে কে। আপনার কাছে কোনো আবদার করা মানায় না আমাকে। কথাটা বলতে বলতে মুখ ঘুরিয়ে নেয় জিহা। কুশানের উপর প্রচুর রাগ হয় তার। এই মানুষটা নাকি ভবিষ্যতে তার স্বামী হবে। এভাবে চলতে থাকলে তো সামনের দিকে তার সব শখ ইচ্ছা সবকিছু বিসর্জন দিতে হবে। জিহা মুখ ঘুরিয়ে নিয়ে পুনরায় রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে টেনে ধরে কুশান। জিহা তার দিকে ফিরে তাকাতেই তার আখিতে ভাসে একজোড়া নিষ্পাপ চোখ, যা তার মাঝেই সীমাবদ্ধ আছে। কুশানের গভীর চাহনিতে বুক ধরপড় করে ওঠে জিহার। কি করবে ভেবে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে তার দৃষ্টি লুকানোর বৃথা চেষ্টা করে বলল, কিছু বলবেন আপনি? না হলে হাত ছাড়ুন, ঘুমাবো আমি। কুশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমার কৃষ্ণময়ী কি আমার উপর অভিমান করছে? তার এই অভিমান আমি ভাঙাবো কিভাবে? সেই সাধ্য আছে আমার? বলতে বলতে বুকে টেনে নেয় জিহাকে সে। জিহা কিছুক্ষণ ছটফট করে শান্ত হয়ে তার বুকে মাথা রাখে। শান্তি শান্তি অনুভব হচ্ছে তার। এই শান্তি কি একমাত্র এই বুকে ঠাঁই পেলেই কিংবা মাথা রাখলেই পাওয়া যাবে? যদি এমন শান্তি পাওয়া যায়, তাহলে এই বুকে হাজারবার সে মাথা রাখতে পারে। যখন সে এত কিছুতে বিভোর, তখন কুশার জিহার চুলে হাত বুলিয়ে ঠোঁটে স্পর্শ এঁকে দেয়। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস টেনে নেয় প্রেয়সী চুলের মাতাল করে সুঘ্রাণ। ঠিক 2 মিনিটের মাথায় তাকে ছেড়ে দেয় কুশান। এতে যেন জিহা প্রচুর বিরক্ত হয়। তা হয়তো টের পায় না কুশান, তাই তো মুখ লুকিয়ে মিটিমিটি হেসে ফেলে। অতঃপর জিহার দিকে তাকিয়ে বলল, চল দোকানে যাই, আচার কিনে দিব। কুশানের কথায় খুশিয়ে মন নেচে ওঠে জিহা। সে হেলতে তুলতে তুলতে তার পায়ের সাথে পা মিলিয়ে বাড়ি থেকে বের হয়। আহা, কতদিন হলো রাতের ঢাকা শহর দেখা হয়নি, রাতের আকাশ উপভোগ করা হয়নি। আজ না হয় এক ঢিলে 2 পাখি মারা যায়। প্রায় মধ্যরাত এখন। জিহা কুশানের সাথে বের হয়েছে 2 ঘন্টা হবে। তারপরও সে বাড়ি ফিরতে নারাজ। এত রাত্রে বের হয়ে নির্জন ঢাকা শহরের সৌন্দর্য অনেক মোহনীয়। জিহা অবাক চোখে কেবল চারদিকটা পর্যবেক্ষণ করছে। এই শহরে থেকেও কখনো রাতের বেলা এইভাবে বের হয়নি সে। তার এক হাত ভর্তি বড় আচার, তেঁতুলের চাটনি, আর এক হাত কুশানে মুষ্টিবদ্ধে আবদ্ধ। জিহা একবার চারপাশে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, তো একবার কুশানের দিকে তাকায়। কুশান নীরব দর্শকের ভূমিকা পালন করেছে শুধু। গত 2 ঘন্টা যাবৎ তারা উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আজ যেন কুশান পণ করেছে জিহাকে কিছু বলবে না, তাই তো চুপচাপ তার সব কাজ, সব আবদান নীরবে নিভৃতে মেনে নিচ্ছে। উদূরে একটা লোক আইসক্রিমের ভ্যান নিয়ে বাড়ি ফিরছে। সেটা দেখে জিহার চোখ খুশিতে চকচক করে ওঠে। সে কুশানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই কুশান বলে, আইসক্রিম খাবি জিহু? কুশানের প্রশ্নাত্মক চাহনি এখনো তার দিকে নিবদ্ধ। কুশানের প্রশ্নে নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ফেলে জিহা। তাকে হাসতে দেখে কুশান তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমি জাস্ট একটা প্রশ্ন করছি, তার উত্তর না দিয়ে হাসছিস কেন? কোনো জোকস বলছি কি আমি? তার কথা এবার ফিক করে হেসে ফেলে জিহা। নির্জন পরিবেশে চারদিকে তার হাসি ঝংকার তোলে। ল্যাম্পপোস্টের আলো স্পর্শ দেখা যায় কুশান তার প্রেয়সীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ পর্যন্ত সে কখনো এই পিচ্চিটার হাসির কারণ হতে পারেনি, অথচ আজ তার কারণে মেয়েটা খিলখিল করে হাসছে। কুশান আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মুচকি হাসে। তার হাসিটা চাপা পড়ে যায় নিজের গম্ভীর স্বভাবের মাঝে। সে নিজেকে হালকা সামলে আইসক্রিমের ভ্যানের দিকে এগিয়ে যায়। তার দেখা দেখি জিহাও কুশানের পিছনে। ভ্যানের কাছাকাছি গিয়ে কুশানের থেকে কয়েক হাত দূরে দাঁড়ায় জিহা। ততক্ষণে কুশান 2টা আইসক্রিম নিয়ে টাকা দিয়ে বাড়ির পথে হাঁটা ধরে। তারা বাড়ি থেকে বেশ দূরে অবস্থান করছে। কুশান একটা আইসক্রিমের খোসা ছাড়িয়ে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, জিহু চল আমরা গিয়ে বিয়ে করে নেই। কুশানের আজব কথায় জিহা খাওয়া থামিয়ে কুশানের দিকে ফিটফিট করে তাকায়। অতঃপর আবার মুখে আইসক্রিম পুরে শুধালো, চলেন এক্ষুনি করব। আমি সিরিয়াসলি বলছি, তোর সাথে ফান করছি না। রাত প্রায় 2টা বাজতে চলল। এখন বিয়ে করতে গেলে কাজী লাগবে, না হলে মসজিদের ইমাম লাগবে, যাদের কেউই এখন এখানে উপস্থিত নেই। তাদের ম্যানেজ করাও এত সহজ না। তাই ভেবে জিহা বলল, আমি জানি কুশান ভাই, আপনি যদি সবকিছু রেডি করতে পারেন তাহলে আমিও অবশ্যই আপনাকে বিয়ে করব। বলে মুখ টিপে হাসলো জিহা। কুশান জিহার দিকে তাকিয়ে দেখলো সে মিটিমিটি হাসছে। সে জানে জিহা তার সাথে মজা করছে।
আর সে নিজেও মজার ছলে কথাটা বলেছে। কিন্তু এখন ভেবে দেখলো প্রেয়সীকে যত তাড়াতাড়ি নিজে করে নেবে ততই তাকে হারানোর ভয় কমবে। তাই সে নিজের মজাটাকেই কাজে লাগানোর চিন্তা করলো। যেহেতু জিহার এখনো 18 বছর হয়নি, তাই কোর্ট ম্যারেজ সম্ভব না। তাই যেটা সম্ভব সেটাই করবে বলে ভাবছে সে। জিহার দিকে তাকে হাসি আড়াল করে বলল, ঠিক আছে তাহলে চল বাড়িতে যাই। বলতে বলতে সে আরেকটা আইসক্রিম খুলে দেয় জিহাকে। মেয়েটা এখনো মিটিমিটি হাসছে। কুষাণকে বোকা বানাতে পেরে নিজের কাছেই ভালো লাগছে। অন্যদিকে জিহার অবস্থা দেখে মনে মনে হাসে কুষাণ। তাদের বাড়ি থেকে সবচেয়ে কাছে যে মসজিদটা, সেখানে এসে দাঁড়ায় কুষাণ। জিহা তার দিকে তাকালে সে শুধালো, এখানে দাঁড়িয়ে থাক, না হলে ওই যে ওইখানে ট্যাপ আছে, অজু করে নে। জিহা ভ্রুকুচকে বলে, কেন? দেখতেই পাবি একটু পর সেটা। এখন যা বলছি তা কর গিয়ে তাড়াতাড়ি। আবার ধমকাধমকি শুরু হয়ে গেছে। আজ তো একটা গিরগিটি। বিড়বিড় করে কুষাণকে বকতে বকতে সে গিয়ে অজু করে। সে অজু করে মাথায় ওড়না টেনে পাশে ফিরতে দেখলো কুষাণও তার ন্যায় অজু করছে। অজু করে উঠে দাঁড়িয়ে আগের ন্যায় তার হাত ধরে বলল, চল জিহু। জিহা তখনও চুপ করে কুষাণের সব কাজ পর্যবেক্ষণ করছে। এক পর্যায়ে সে মসজিদের সামনে এসে বলে, এখানে দাঁড়িয়ে থাক জিহু, আমি এক্ষুনি ভেতর থেকে আসছি। আপনি কি সত্যি সত্যি এখন বিয়ে করবেন কুষাণ ভাই? চোখ বড় বড় করে প্রশ্ন করলো জিহা। তার প্রশ্ন শুনে সে হালকা নিচু হয়ে তাকে বলল, আজ হলেও তুই মিসেস কুষাণ চৌধুরী হবি, কাল হলেও হবি, তাহলে আজ হতে সমস্যা কোথায়? কুষাণের কথায় আটকে উঠে জিহা কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি বলেছিলেন আমাকে সময় দিবেন কুষাণ ভাই। তুই কুষাণ ভাইকে ভরসা করিস জিহু? এক মুহূর্তের জন্য কুষাণের প্রশ্নে থমকে যায় জিহা। মিনিট দুয়েক ভেবে সে হেসে মিলিয়ে উপনিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তার উত্তরে প্রশান্তির হাসি খেলে যায় কুষাণের বুক করে। সে জিহার কপালে ঠোঁট ছুঁয়ে তৃপ্তির হাসি হেসে বলে, সংসার করার মতো তোর মতো পুচকির এখনো বয়স হয়নি। আপাতত আমাদের সম্পর্কটাকে হালাল সম্পর্কে নাম দিচ্ছি। বলেই সে জুতা খুলে মসজিদের ভেতর প্রবেশ করে। মিনিট দশেক পরে সে ইমাম সাহেবকে নিয়ে বাহিরে আসে। আসার পরপরই তিনি জিহাকে প্রশ্ন করলো সে সজ্ঞানে এই বিয়েতে রাজি কিনা। সে হ্যাঁ জানাতেই ইমাম সাহেব খুব বেশি দেরি না করে তাদের বিয়ে পড়ানো শুরু করে। অদ্ভুত একটা বিয়ে, যে বিয়েতে না আছে পরিবারের কোনো সদস্য আর না উপস্থিত আছে কোনো সাক্ষী। একটি নির্জন রাত্রির এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয় তারা, যা একমাত্র তারা দুজন এবং মসজিদের ইমাম সাহেব ছাড়া কেউই জানে না। বিয়ে শেষে মোনাজা ধরে নববধূর জন্য দোয়া করা হয়। কুষাণ তাকে ধন্যবাদ জানিয়ে তার হাতে টাকা দিতে গেলে তিনি জানান, তুমি খুব ভালো একটা ছেলে কুষাণ, বিয়েও করেছো একটা লক্ষ্মী মেয়েকে। আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে তোমাদের বিয়ে পড়াতে পেরে। এটাকে অন্তত অর্থের মূল্যে পরিমাপ করবে না বাবা। সারা জীবন দোয়া করি তোমরা যেন সুখী হও। তার কথায় মুচকি হাসে কুষাণ। জিহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। কুষাণ তার দিকে তাকিয়ে শুধালো, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ চাচা। দয়া করে বিয়েটা সম্পর্কে কাউকে কিছু বলবেন না। আমি এখন কাউকে কিছু জানাতে চাচ্ছি না, বুঝতেই পারছেন জিহা এখনো ছোট। অবশ্যই বাবা, তুমি না চাওয়া অবধি একথা কেউ জানবে না। তারা দুজন আরো কিছুক্ষণ কথাবার্তা বলে উনি মসজিদের ভিতর চলে যায়। জিহা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ইস, কয়েক মিনিটের ব্যবধানে তারা এখন একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, যা চাইলেই কেউ ভাঙতে পারবে না। ভাবতে অবাক লাগছে তাদের। কুষাণ ভাই এখন তার স্বামী। এর মাঝেই হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা মিসেস কুষাণ চৌধুরী। আপনাকে এই মানবের রাজ্যে রানী হয়ে প্রবেশের আহ্বান জানানো হচ্ছে। প্লিজ গ্রহণ করুন ব্যক্তিগত রানী আমার। জিহা এক মনে বসে মোবাইল ঘাঁটছে। কিছুতেই তার স্বস্তি মিলছে না। গত রাত্রে সব ঘটনা তার স্বপ্ন মনে হচ্ছে। সে ভেবে পায় না কুষাণ ভাই কি করে তার সাথে এত সময় কাটাতে পারে, কিভাবে তাকে বিয়ে করতে পারে। মনের মাঝে কখনো কোনো কথা লুকিয়ে না রাখা মেয়েটার এখন এত বড় ঘটনাটা লুকিয়ে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে তার। বারবার মনে হচ্ছে পরিবারকে ঠকাচ্ছে সে। বিকেল বেলায় জিহা গিয়ে কুষাণের কামরা থেকে নিজের মোবাইল চুরি করে নিয়ে আসে। সাধারণভাবে চাইলে কখনোই পাওয়া যাবে না, তাই তো চুরি করতে হয়েছে নিজের মোবাইলটাকেও। কিছুতেই তার স্বস্তি মিলছে না দেখে সে কিছুক্ষণ অস্থিরভাবে চারদিকে তাকিয়ে ফোন রেখে উঠে পড়ে। তড়িঘড়ি করে দরজা খুলতে শক্ত কারো বুকের সাথে ধাক্কা লাগে তার। মৃদু চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে যায় সে। জিহা মানবের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। মানবটি ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি তোর? সব কাজে এত তাড়াহুড়ো কেন? জিহা কিছু না বলে হাত কষলে মনে মনে 2-4টা শুনিয়ে দেয় কুষাণকে। কুষাণ কিছুক্ষণ জিহার দিকে তাকিয়ে থেকে তাকে পর্যবেক্ষণ করে বলল, ভেতরে চল, পড়তে বসবি। কয়েক মাস পর ফাইনাল পরীক্ষা, তোর ভুলে যাস না। আবারও ছেদ বাক্য শুনে মুখ ফিরিয়ে নেয় জিহা। মনে মনে পণ করে কোনো কথাই বলবে না তার সাথে। দেখি কতক্ষণ তাকে বুকে থাকতে পারে। জিহা চুপচাপ এসে চেয়ার টেনে বসে পড়ে। তার কাজে মনে মনে বিরক্ত প্রকাশ করলো উপরে নিজের গাম্ভীর্য ভাব বজায় রাখে কুষাণ। নিজেও চেয়ার টেনে তার বিপরীতে বসে পড়ে।
একটা বই টেনে কিছু ম্যাথ খাতায় তুলে জিহার দিকে খাতাটা এগিয়ে দিয়ে ম্যাথটা সলভ করতে বলে কুষাণ। জিহাকে ঘন্টা দেড়েক পড়িয়ে কুষাণ নিজের ব্যস্ততার শিকার হয়ে বের হয়ে আসা লাগে। চেয়েও মেয়েটাকে সময় দিতে পারছে না সে, অথচ মেয়েটার রেজাল্ট ভালো হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে সে। দুজন বাড়তি টিচারও রাখা হয়। এখন যদি জিহা নিজে পড়ে বা নিজের আগ্রহ থাকে তাহলেই সবটা সম্ভব। দুজন বাড়তি টিচারও রাখা হয়। এখন যদি জিহা নিজে পড়ে বা নিজের আগ্রহ থাকে তাহলেই সবটা সম্ভব। মাস দুয়েক পরের ঘটনা। জিহার টেস্ট পরীক্ষা চলে। 2 মাস পর ফাইনাল পরীক্ষা। এখন পড়ালেখা নিয়ে যথেষ্ট সিরিয়াস সে। A+ না হোক, অন্তত ফেলটা ঠেকানো উচিত বলে মনে করে সে। কুষাণও নিজের মতো করে এতদিন পড়িয়েছে তাকে। টেস্ট পরীক্ষা একেবারে ভালো না হোক, মোটামুটি হচ্ছে তার, আর এতেই যেন সে খুব খুশি। এখন খুব সম্ভবত বিকেল 5টা বাজে। জিহার পরীক্ষা দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত হয়। স্কুল থেকে বের হয়ে সে বাড়ির পথে এগিয়ে যাচ্ছে। মিনিট 10 মতো রাস্তা হবে আর। এমন হয় হঠাৎ তার সামনে এসে রিদানের বন্ধু জিসান দাঁড়ায়। তাকে দেখে জিহার অন্তরাত্মা ছ্যাদ করে ওঠে। চারপাশে চোখ বুলিয়ে একবার দেখে নেয়। আশেপাশে তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না। জিহা একটা ফাঁকা ঢোক গেলে ভয়ার্ত স্বরে বলল, আপনি এখানে কি করছেন জিসান ভাইয়া? জিহার কথা শুনে জিসান শয়তানি হাসে। জিহা আরেকবার আশেপাশে তাকিয়ে জিসানের দিকে তাকিয়ে বলল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? পথ ছাড়ুন। বলতে বলতে জিসানকে পাশ কাটিয়ে সে চলে যেতে নিলে জিসান পেছন থেকে থপ করে তার হাত ধরে নেয়। জিহা এবার কেঁদে দিবে দিবে ভাব। কি করছেন? ছাড়ুন আমার হাত। ছাড়বো কেন তোরে? তুই তোর নাগর দিয়ে মায়ের খাওয়াস আমারে। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এখন দেখি তোর নাগর তোরে কেমনে ছাড়ায় আমার হাত থেকে। জিহা জোর জবরদস্তি করে নিজেকে ছাড়াতে চাইলে খামচে করে জিসান তার হাত। তার নখ ডেবে যায় জিহার নরম হাতে। হাতে ব্যথা পেয়ে ডুকরে উঠে সে। কোনো উপায় না পেয়ে জিসানের হাত কামড়ে ধরে। চমকে উঠে তাকে ছেড়ে দেয় জিসান। ধস্তাধস্তিতে তার ফাইল নিচে পড়ে গেছিল। সে ফাইল ফেলেই দৌড় দেয়। জিসানের নিজেকে সামলে নিতে কয়েক সেকেন্ড লাগে। পরিস্থিতি বুঝে উঠতেই জিহাকে দৌড়াতে দেখে হিতাহিত জ্ঞান লোপ পায় তার। সে নিজেও জিহার পিছনে। কুষাণ আর রিদান আসরের নামাজ পড়ে বের হলে কুষাণ বলে, তুই বাড়ির দিকে চলে যা, আমি জিহুকে নিয়ে আসি। এতক্ষণে তো নিশ্চয়ই পরীক্ষা শেষ। রিদান মাথা নাড়িয়ে ইতিবাচক উত্তর দিলে কুষাণ স্কুলের পথে পা বাড়ায়। সে ফোনে স্ক্রল করছে আর হাঁটছে। 2 মিনিট হাঁটার পরে ধূপধাপ পায়ের আওয়াজে সামনে তাকায়। জিহাকে দৌড়ে আসতে দেখে হতভম্ব হয়ে যায় সে। কি নাজুক অবস্থা মেয়েটার। দেখতে দেখতে সে জিহার সামনে গিয়ে তার হাত চেপে ধরতেই সে চমকে ওঠে। সামনে কুষাণকে দেখে জিহার আত্মা যেন প্রাণ ফিরে পায়। ঝাঁপিয়ে পড়ে তার বুকে। 2 হাতে তার শার্টের কিছু অংশ চেপে ধরে ঢুকরে কেঁদে ওঠে মেয়েটা। তাকে এভাবে কাঁদতে দেখে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে কুষাণের। সে নিজেও তাকে হালকা জড়িয়ে ধরে মাথায় ভরসার হাত রেখে বলে, জিহু, কাঁদছিস কেন? খারাপ লাগছে তোর? বকা দিয়েছি আমি তোকে? কি হয়েছে তোর বল না আমাকে। কে তোকে কি বলেছে একবার শুধু আমাকে বলে দেখ। এই জিহু, কি হয়েছে তোর? ভয় উৎকণ্ঠা মিশ্রিত তার কণ্ঠস্বর। চারদিকে একবার তাকিয়ে দেখে 2-1 জন তাদের দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। তাকে আবারও একই কথা জিজ্ঞেস করলে সে বুক থেকে মাথা না তুলে জবাব দিল, ওইদিকে। পেছনের দিকে ইশারা করে তাকে কিছু দেখাতে চাইছে হয়তো। কুষাণ ওইদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেলে শুধায়, এই দেখ দেখ, ওইদিকে কেউ নাই তো? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। কুষাণের কথায় সে নাক টেনে জোরে জোরে মাথা নেড়ে জানায় সে মিথ্যা বলছে না। কান্নার দাপটে সে কথাই বলতে পারছে না। তার অবস্থা দেখে কুষাণ তাকে ওই অবস্থাতে হেঁটে মোড়ের একটা দোকানে এসে 1 বোতল পানি কিনে তার হাতে তুলে দেয়। তখনও জিহার চোখ থেকে টপ টপ করে পানি গড়াচ্ছে। কুষাণ এগিয়ে এসে চোখের পানি মুছে দিতে দিতে বলে, অবহেলায় চোখের পানি নষ্ট করছিস কেন? তোর ওই চোখের পানিতেও আমার শতভাগ অধিকার আছে। তাই ওই চোখের জল ফেলতেও আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে তোর, বুঝলি? জিহা কুষাণের কথা না বুঝেও ইতিবাচক উত্তর দেয়। পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে মিনমিন স্বরে বলে, জিসান ভাই আমার সাথে অশুভতম করার চেষ্টা করেছে। এই দেখুন আমার হাতে আঁচড় কাটছে। জানুয়ারির বাচ্চা একটা। আমার খুব জ্বলছে কুষাণ ভাই। বলতে বলতে হাতে গিয়ে দেখায় কুষাণকে। জিহার হাতের দিকে তাকিয়ে তার চোখ মুখ শক্ত হয়ে আসে ক্রমশ। আপনি ওই জানোয়ারটাকে ভালো মতো শিক্ষা দেননি কুষাণ ভাই। অভিযোগের স্বরে বলে কথাটা জিহা। তার কথাটা বুকে লাগে কুষাণের। চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে জিহাকে চাপড়ে ধরে বুকের মাঝে। আমার বুকের কাছে আঘাত করছে সে, তাকে আমি বাঁচতে দেই কি করে? খুন করে ফেলবো শালারে আমি। সেই ঘটনার সূত্র ধরে জিসানকে পুলিশে দেওয়া হয়। আর এই মহান কাজটা করছে স্বয়ং রফিক সাহেব। এলাকায় এমন একটা ঘটনা 1 কান থেকে 5 কান হয়ে সে নিজেও জানে। জানার পর অবশ্যই তাকে ছেড়ে দেয়নি, পুলিশের হাতে তুলে দেয়। জিসানের পরিবারে সে বাধা দিলে এলাকার আরো কিছু মেয়ে তার নামে কমপ্লেন করে। তাদেরও নাকি জিসান এভাবেই বিরক্ত করত। যখন তাকে পুলিশ নিয়ে যায় তখন সে আহত ছিল। তাকে এই অবস্থা দেখে বারবার জিহা কুষাণ ভাইয়ের দিকে তাকায়। তার কেন জানি মনে হচ্ছে এই কাজটা কুষাণ ভাই করছেন। অন্যদিকে কুষাণের এসব ব্যাপারে আগ্রহ দেখাতে দেখা গেল না। সে তার মতো আছে, এসবের জন্য তার কিছুই আসে যায় না। পরীক্ষা শেষ, তাই রিল্যাক্সে বসে জিহা মোবাইল ঘাটাঘাটি করছে। তার আশেপাশে কেউ নেই। খুশি স্কুলে, শিফা আর রিদান ভার্সিটিতে।
বাড়িতে এখন মেয়েরা ব্যতীত পুরুষ কেউ নেই। জিহা ছাদে কিছুক্ষণ পায়চারি করছে, কিছুক্ষণ বসে মোবাইল টিপছে। মাঝে মাঝে কুশানের কথা মনে পড়ছে। সে আজ 3 দিন জিহার সাথে কথা বলছে না। তার কারণ খুঁজে পায়নি এখনো জিহা। তার সাথে কি যে হচ্ছে সেটাই বুঝতে পারছে না সে। মিনিট 2 পরে পায়ের শব্দ শুনে সে পেছনে ঘুরে। কুশানকে এ সময় বাড়ি দেখে তার মুখ অটোমেটিক হাঁ হয়ে যায়। ছাদের দরজার সাথে হেলান দিয়ে তার পানি তাকিয়েছে সে। জিহা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁচামাচা করে অন্যদিকে তাকায়। সন্তর্পণে মোবাইলটা আস্তে পেছনে লুকিয়ে ফেলে। তার হাবভাব ভালো ঠেকছে না দেখে জিহা কয়েক কদম তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি এই সময় বাড়িতে কি করছেন কুশান ভাই? কেন, তোর বাড়িতে আসতে হলে তোর কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি? কুশানের এরূপ কথা মুখটা জাস্ট হা হয়ে যায় তার। আমি কখন বললাম এটা আমার বাড়ি? তোর কথাতেই তো বোঝা যায়। জিহা কথা না বাড়িয়ে অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এখন এখানে আসছেন কেন? 3 দিন যেখানে ছিলেন ওইখানে যান। তার কথায় ঠোঁট কামড়ে মুচকে হাসে সে। তার দিকে কয়েক কদম এগিয়ে এসে নিজেদের মাঝে দূরত্ব গুছিয়ে ফেলে। কানের পেছনে হাত গলে দুগালে হাত রেখে আরেকটু কাছে টেনে বলল, আমার কৃষ্ণময়ী অভিমান করছে কার উপর? আমার মতো অসহায় একটা ছেলের উপর। কারো ওপর অভিমান করিনি আমি। অভিমান আসলে কি জিনিস সেটাই জানি না আমি। আমি খুব বিজি ছিলাম এতদিন। বাড়িতে কখন দেখেছিস আমাকে? বাড়িতে থাকলে বুঝি আমার কৃষ্ণময়ের খোঁজ আমি না নিব? ছলছল নয়নে তার পানে তাকায় জিহা। কোনো এক সময় এই মানুষটাকে সে শুধু ভয় পেত। তাকে ঠিক কতটা অপছন্দ করত বলে বোঝানো যাবে না। আর এখন এই মানুষটাকে সে চোখে হারায়। তার কোনোদিন এসে পড়লে ভাবতেই কান্নার মাঝে হেসে ফেলে সে। তাকে হাসতে দেখে ভ্রুকুচকে তাকায় কুশান। হাসছিস কেন? জিহা মাথা নাড়িয়ে কিছু না বলে কুশানের গলা জড়িয়ে বুকে মুখ লুকায়। তার কাছে হতভম্ব হয়ে যায় সে। কি কাল থমকে থাকে সে। তার কাছে সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। তার মনের রানী কি আসলেই তাকে জড়িয়ে ধরছে? তাও আবার তার ইচ্ছে। সে কিছুক্ষণ বোকা বনে তাকিয়ে থেকে নিজেও জড়িয়ে ধরে। চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। প্রেয়সীর চুলের মাতাল করা ঘ্রাণে মাতোয়ারা সে। চুলের ভাঁজ থেকে মুখ সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। শিউর ওঠে তার শার্টের কিছু অংশ খামচে ধরে জিহা। আজ থেকে জিহার এসএসসি পরীক্ষা শুরু। সকাল সকাল সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়া আরেকবার রিভাইজ দেয়। কিছু মাস আগেও সে যে পড়ালেখাকে ভয় পেত, এখন সে পড়ালেখাকে সে প্রচুর ভালোবাসে। কুশান বলছে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে বিয়েটা এখন যেমন গোপন আছে তেমন গোপনই থেকে যাবে সারা জীবন। তখন আর কুশান ভাই বলতে পাগল হলেও লাভ নেই। সে ভয় থেকেই সে এখন পড়ালেখা করে। ড্রেস গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে জিহা। তাকে রুম থেকে বের হতে দেখে রুকসানা বেগম এগিয়ে এসে বলল, পড়ালেখা অনেক করেছিস, এখন কিছু খেয়ে নে। কিছু খেতে ইচ্ছে করছে না আম্মু। কুশান ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। আমাকে কে দিয়ে আসবে হলে? কে দিয়ে আসবে সেটা পরে দেখা যাবে। এখন এদিকে আয় তো দেখি। হাত ধরে তাকে টেবিলে বসিয়ে দেয় রোকসানা বেগম। পরোটা নিয়ে ভাজি দিয়ে তার মুখে তুলে দেয়। গোমরা মুখ করে সে খেয়ে নেয়। একটু পর তার পাশে এসে বসে কুশান। রোকসানা বেগমকে খাইয়ে দিতে দেখে নিজেও মুখে এগিয়ে দেয় তাকে খাইয়ে দেওয়ার জন্য। তার কাজে হেসে তার মুখেও খাবার দেয় রোকসানা বেগম। অন্যদিকে তার বাচ্চা মতে ড্রয়িং রুমে সবাই হো হো করে হেসে ওঠে। জিহার পরীক্ষার কারণে আজ কেউই অফিসে বা স্কুলে কলেজে যায়নি। রফিক সাহেবের এই দৃশ্য দেখে চোখে পানি চলে আসে। ছেলেটা মা হারিয়েও আরেক মা পেয়েছে, যে তাকে কখনো মায়ের অভাবটুকু বুঝতে দেয়নি। খাওয়া দাওয়া শেষ করে পুরোপুরি রেডি হয়ে বের হয়ে আসে জিহা, তার ফাইল কুশানের হাতে। ছেলেটা খুব যত্ন নিয়ে তার ফাইল গুছিয়ে দেয়। নিজেও রেডি হয়ে বের হয়। ড্রয়িং রুমে এসে দেখায় ছোট চাচুর বুকে পড়ে আছে জিহা। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে প্রচুর নার্ভাস সে। সে ঘড়ি দেখতে দেখতে এগিয়ে এসে বলে, এখন না বের হলে কেন্দ্রে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে জিহু। আজ প্রথম দিনেই লেট করার ইচ্ছে আছে তোর? জিহা বাবার বুক থেকে উঠে সবাইকে সালাম দিয়ে বের হতে নিলে খুশি বলল, আর ছোট বলে কেউ পাত্তা দেয় না। তোমাকে অভিশাপ দিলাম জিহাপু, তুমি জীবনও পর পাবে না। তার কথায় হেসে ওঠে সবাই। জিহা আর চোখে একবার কুশানের দিকে তাকিয়ে লাজুক হাসে। সে তো বর পেয়েই গেল, তার আর কাউকে চায় না। তাই সে কুশিকে ভেঙচি কেটে বিসমিল্লাহ পরে বের হয় বাড়ি থেকে। তার বুকের ভেতর ঝড় বইছে। সারা বছরের ব্যাগ বাঞ্চের মেয়ে যদি হঠাৎ করে ভালো রেজাল্ট করতে উঠে পড়ে লাগে তাহলে হয়তো এমনই হয়। সে ভয়ে ভয়ে একবার পাশে ড্রাইভিং করা অবস্থায় কুশানের পানে তাকায়। সে এক মনে ড্রাইভ করছে। এদিকে তার বউ যে ভয়ে অস্থির হয়েছে আর তার কোনো ভাবাবেগ নেই। সে অস্থির হয়ে বলল, আমার খুব ভয় করছে কুশান ভাই। কি পরীক্ষা দিব আমি? যা পারিস তাই লিখবি, যদি কিছু না পারিস তাহলে সাদা খাতা জমা দিবি। সত্যি তো কুশান ভাই? পরে খারাপ হলে বকা দিতে পারবেন না তো? আমি যদি দেখি আমার পড়ানোর মধ্য থেকে কিছু আসছে আর সেটা তুই পারিস, তাহলে যদি অ্যান্সার না করিস তাহলে শাস্তি আছে। তার কথায় স্মিত হাসি সে। ভালো লাগলো তার কাছে কথাটা। ইস, বাকিটা জীবন যদি এইভাবে সে এই মানুষটা সাপোর্ট পায় তাহলে আর কি লাগে তার এই জীবনে? কিছুই চায় না আর, শুধু এই মানুষটাকে সারা জীবনের জন্য চায় সে। পরীক্ষা শেষে জিহা কেন্দ্র থেকে বের হলে ও দূরে কুশানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এত ভিড়ের মাঝেও মানুষটাকে চিনতে তার অসুবিধা হয়নি একটুখানি। তার চোখ মুখ লাল হয়ে আছে কিছুটা। অতিরিক্ত রোদ্রে দাঁড়িয়ে থেকে এই অবস্থা। লোকটা চারদিকে চোখ বুলিয়ে কাউকে খুঁজছে। তা দেখে মুচকে হাসে সে। এত ভিড়ের মাঝে তাকে দেখবে না কুষাণ ভেবে সে আরেকটু মাথা নিচে নামিয়ে ফেলে। কুষাণ কিছুক্ষণ খুঁজে হয়রান হোক এটাই তো চায় সে। ভেবেই ঠোঁট কামড়ে হেসে ফেলে জিহা। তার আনন্দ লাগছে বিষয়টা দেখে। ভিড়ের মাঝে হঠাৎ ধাক্কা খেয়ে হাত থেকে ফাইল পড়ে যেতেই থমকে দাঁড়ায় সে। একবার চারদিকে তাকিয়ে বসে যায় ফাইল নিতে। সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। হাজার শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের যাতাকলে পড়ে যায় সে। দু একজনের ধাক্কা খেয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায়। ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে যায় সে। পড়ে গিয়েও কয়েকজনের লাথি খেতে হয় তাকে। হাত ছিলে যায়। ঘটনাটা এত দ্রুত ঘটে যে জিহা কি করবে ভেবে না পেয়ে চোখ বন্ধ করে ঢুকরে কেঁদে ওঠে। ওঠার চেষ্টা করতে নিলে একটা বলিষ্ঠ হাত এসে উঠিয়ে নেয় তাকে। কোনো মতে দাঁড় করিয়ে এত ভিড়ের মাঝেই কোলে তুলে নেয়। জিহা দ্রুত চোখ খুলে চোখের সামনে কুষাণকে দেখে তার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কেঁদে ওঠে। কুষাণ তাকে একটা দোকানের সামনে বসিয়ে দিয়ে পানি কিনে তার হাতে দেয়। সে ঢকঢক করে কয়েক ঢোক পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়। বাকি পানিটুকু হাতের ছিলে যাওয়ার জায়গায় পানি ঢেলে দেয়। সাথে সাথে জায়গাটা চ্যাত করে জ্বলে ওঠে। কুষাণ বুকে দুহাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা দেখছে। মেয়েটা এত বোকা, টুকটু। বোকা বললে ভুল হবে, সে তো আস্ত একজন বোকার রানী। আর এই বোকা রানীকে সে মন দিতে গেল ভেবেই সে দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে প্রস্থান করে। জিহা পাশে তাকিয়ে দেখে কোথাও কুষাণ নেই। দেখে সে উঠে দাঁড়ায়। চারদিকে তাকিয়ে দেখে কোথাও তাকে দেখা যাচ্ছে না। দেখে মনে মনে কিছুটা ভয় পায়। 10 মিনিটের মাথায় কুষাণ উপস্থিত হয় সেখানে। তার হাতে জিহার পড়ে যাওয়া ফাইল, স্যাভলন, তুলা সহ আরো কিছু জিনিস। সবকিছু একপাশে রেখে সে জিহার পাশে বসে তার হাত টেনে ছিলে যাওয়া জায়গাটা ড্রেসিং করে দেয়। পুরো সময়টা সে চুপচাপে ছিল। জিহা একবার কুষাণের দিকে তাকায়, একবার নিজের হাতের দিকে তাকায়। ফাইল কই পাইছেন আপনি? কুষাণের দিক থেকে কোনো উত্তর না আসায় ভ্রু কুঁচকে ফেলে সে। আমার পরীক্ষা ভালো হয়েছে তো, তাও কথা বলবেন না আমার সাথে কুষাণ ভাই? তোর সাথে কি আমার স্যার স্টুডেন্টের সম্পর্ক? ধমকে উঠে কুষাণ। তার কপালে ভাঁজ পড়ে আছে। ভাব এমন সে প্রচুর বিরক্ত। তার ধমকে জিহা আর সেসব বিষয়ে কথা বলার সাহস পায় না। তাছাড়া তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত সে। সে কি অফিস থেকে এখানে আসছে, নাকি গত 3 ঘন্টা যাবৎ ছেলেটা এখানেই দাঁড়িয়ে আছে ভেবেই সে প্রশ্ন করলো। আপনি কি এখানেই ছিলেন কুষাণ ভাই? হুম। ছোট্ট করে জবাব দেয় সে। তার এই ছোট্ট জবাবটা জিহার মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। চোখ বন্ধ করে তৃপ্তির হাসি হাসে। এই যে তার কুষাণ ভাই এতক্ষণ কষ্ট করে এখানে দাঁড়িয়েছিল, কার জন্য? তার জন্যই তো। তার জন্য অপেক্ষা করার মতো একজন ব্যক্তিগত পুরুষ আছে। তাকে নিয়ে ভাবার মতো একজন মানুষ আছে। এটা ভাবলেই তো তার নিজেকে সুখী অনুভব হয়। কুষাণ ভাই এখন তার স্বামী, তার একমাত্র ব্যক্তিগত পুরুষ ভেবেই মুচকি হাসে সে। তাকে মুচকে মুচকে হাসতে দেখে কুষাণ ভ্রু কুঁচকে বলল, কি হলো তোর? নিজে নিজে হাসছিস কেন? ভূতে ধরছে নাকি তোকে? তার কথায় ফিক করে হেসে দেয় জিহা, যেন সে খুব আনন্দ পাইছে তার কথা। সে কোনো উত্তর না দিয়ে মিটিমিটি হাসতে থাকে। তার হাসা দেখে বিরক্ত হয় কুষাণ, তাই ওঠার জন্য তাড়া দেয়। জিহা চুপচাপ তা মেনে নিয়ে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে নিলে তার দিকে স্প্রাইট এগিয়ে দেয় কুষাণ। তাই সে সিট বেল্ট না লাগিয়ে আগে স্প্রাইট হাতে নিয়ে তার চিপি খুলে খায়। কুষাণ সিট বেল্ট লাগিয়ে দিতে কাছে এসে তার গলায় আলতো কামড় বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না জিহা, তাই চমকে উঠে পিছিয়ে যেতে নিলে এক হাতে তার কোমর আঁকড়ে নেয়। বাধা পড়ায় থেমে যায় সে। কুষাণ তাকে জানালার সাথে হেলান দিয়ে রেখে এক হাতে গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত কেয়ারলেস কেন তুই? আজ যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি করতিস তুই? আবারও ধমকে উপায় কেঁপে ওঠে জিহা। কোনো মতে আওড়ায়, ফাইলে আমার অ্যাডমিট কার্ড ছিল। কার্ড ছাড়া পরবর্তী পরীক্ষাগুলো কিভাবে দিতাম আমি? বাহ, কত দূর পর্যন্ত ভেবে রাখছেন আপনি ম্যাম। আপনাকে তো নোবেল দেওয়া উচিত। তো কাজটা আপনি ভিড় কমলে করতে পারতেন না? কুষাণের কথায় চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকায় জিহা। তাকে মুখ ফিরিয়ে নিতে দেখে হয়তো কিছুটা অপমান বোধ করে কুষাণ, তাই তো আবারও গলায় কামড় বসিয়ে দেয়। পরপর 2বার কামড় দিলে সে মৃদু চিৎকার করে শুধালো, আহ, ব্যথা পাচ্ছি তো আমি। একদম ঠিক আছে, তোকে এভাবেই শাস্তি দেওয়া উচিত। তুই জানিস তোকে ওই অবস্থায় দেখে আমার ঠিক কেমন লাগছে? এক মুহূর্তের জন্য মনে হলো আমি বুঝি তোকে হারিয়ে ফেলবো। আমার কি একটু বুক কাঁপেনি? তার জবাবে জিহা কিছুই বলতে পারে না। তার কিছুটা হলেও ধারণা আছে মানুষটা তাকে নিয়ে ঠিক কতটা চিন্তা করে। তাই তো চুপচাপ তার সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেয়। তার গলায় মুখ ডুবে বসে থাকে সে, যেন নিজেকে শান্ত করছে। জিহা কুষাণের চুলের ভেতর আঙুল গলিয়ে ধীর গলায় বলল, আমি ঠিক আছি তো কুষাণ ভাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন। তার কথায় মুখ তুলে তাকায় সে। আবারও গাল চেপে ধরে বলে, তোকে তো ঠিক থাকতেই হবে।
তুই নিজের জন্য ঠিক থাকবি না, ঠিক থাকবি কার জন্য জানিস? যে মানুষটা দিন শেষে তোকে দেখলে নিজের সব ক্লান্তি ভুলে যায়, আবার নতুন করে কাজ করার উৎসাহ পায়। যে মানুষটার হাসির একমাত্র কারণ তুই, যে মানুষটার মন প্রাণ দেহ জুড়ে শুধু তুই আছিস, তার জন্য তোকে ঠিক থাকতে হবে। অনেক তো নিজের জন্য ঠিক ছিলিস, এখন অন্য কারোর জন্য থাক। তোর একমাত্র স্বামীর জন্য নিজে সাবধানে চল আর ঠিক থাক, তাহলেই সে খুশি। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এভাবে কথা বলতে পারে তার জানা নেই। তাকে কাঁদতে দেখি কুশন মুচকি হেসে তার দু চোখে ঠোঁটে স্পর্শ এঁকে দিয়ে বলল, পাগলি মেয়ে কান্না করে কেন? আচ্ছা ঠিক মতো চলিস, তাহলে আর কখনো বকবো না তোকে। এবার খুশি তুই? 1 মাস ব্যাপী পরীক্ষা হয় জিহার। আজ তার পরীক্ষার শেষ দিন। কেন্দ্র থেকে বের হতেই দেখা মিলল কুশানের ক্লান্ত মুখটার। 1 মাসে তাদের পরীক্ষা ছিল 14 দিন। আর এই 14 দিনই কুশান তাকে কেন্দ্রে পৌঁছে দেয়, আবার পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেয়। মাঝে মাঝে আবার 3 ঘন্টায় দাঁড়িয়ে থাকে তার জন্য। এই জিনিসটা তার কাছে অনেক ভালো লাগে। কেউ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আর সে বসে বসে পরীক্ষা দেয়। জিনিসটা তাকে অনেক আনন্দ দেয়। এসব ভেবে জিহা মুচকি হেসে তার দিকে এগিয়ে যেতে নিলে কুশান হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় তাকে। অতঃপর নিজে রাস্তা পার হয়ে তার দিকে এগিয়ে আসে। কাছে এসে তার হাত থেকে ফাইল নিয়ে ঠান্ডা পানি দেয় তাকে। পরীক্ষা কেমন হয়েছে? কুষাণ ভাই, আজ তো পরীক্ষা শেষ, চলেন না আমরা ঘুরতে যাই। তার প্রশ্ন গায়ে নামে কি পরপর কথা বলে জিহা। তার কাজে বিরক্ত হয় সে। ধমক দিতে নিলে পরপর জিহা শুধালো, আচ্ছা থাক, আজ যাব না। আপনাকে দেখে তো ক্লান্ত মনে হচ্ছে, এখনো তো আমার প্র্যাকটিক্যাল বাকি আছে, তখন না হয় একদিন ঘুরবো, কেমন? মনের মাঝে শীতল হাওয়া বয়ে যায় তার মনে। ইস, মেয়েটা হঠাৎ কত বড় হয়ে গেল। এখন তার সুবিধা অসুবিধা নিয়েও সে চিন্তা করে। ভেবেই ঠোঁট প্রসারিত করে হালকা হাসে সে। যেই ধমকটা দিবে বলে মনে করে তা মুহূর্তেই গিলে ফেলে। কোনো কথার জবাব না দিয়ে তার হাত মুঠোয় পড়ে নিয়ে হাঁটা ধরে গাড়ির দিকে। রাতের বেলায় সবাই যখন খেতে বসে তখন মুখ খুলে রফিক সাহেব। ছেলের ওপর তিনি বড় বিরক্ত। তার এই ছেলেকে দিয়ে যে কি হবে তাই ভেবে পান না তিনি। সে যেই কথা বলে সে কথার মাঝেই অনড়। বিড়বিড় করে ছেলেকে ফাজিল উপাধি দিয়ে গলা পরিষ্কার করে বলল, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? বড় বাবার কথা শুনে খাবার আটকে যায় জিহার গলায়। মেয়েটা সমানে কাঁচতে থাকলে তার দিকে পানি এগিয়ে দেয় রুকসানা বেগম। ভাসুরের কথা শুনে একে তো সবাই আকাশ থেকে টপকে পড়ল, তার উপর মেয়েটার এমন রিয়েকশন। তিনি কিছুটা অপ্রস্তুত স্বরে বলল, কি বলছেন ভাইজান? কুষাণ আমাদের না জানিয়ে বিয়ে করবে কেন? রফিক সাহেবের ইচ্ছে করলো ছেলের গালে ঠাটিয়ে একটা বসিয়ে দিতে। কি নির্বিকার চিত্তে বসে খাবার খাচ্ছে, যেন তার ধারণাতে ছিল আজ এমন কিছু হবে। রফিক সাহেব একবার আর চোখে জিহার দিকে তাকায়। মেয়েটা চোরা দৃষ্টিতে একটু পর পর কুষাণের দিকে তাকাচ্ছে। তাকে এভাবে তাকাতে দেখে রফিক সাহেবের মনে যেটুকু সন্দেহ ছিল তা নিমিষেই উড়ে যায়। কুষাণ বিয়ে করছে এটুকু শুনেছেন তিনি, কিন্তু কাকে বিয়ে করেছে তা জানেন না। অবশ্যই তিনি আগেই বুঝে নিয়েছেন সে কাকে বিয়ে করতে পারে। সবকিছু ভেবে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। আবারও ধমকে উঠে কুষাণকে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি কুষাণ, বেয়াদব ছেলের মতো চুপ করে আছো কেন? তুমি শিওর হয়ে তো সবার সামনে জিজ্ঞেস করছো, শিওর না হলে তো আড়ালে জিজ্ঞেস করতে। তাহলে কথা বাড়াচ্ছ কেন? তার উত্তরে হতভম্ব হয়েছে টেবিলের সবাই। কুষাণ যে এমন ধরনের কাজ করতে পারে সেটা সবার ধারণার বাহিরে ছিল। জিহার বাবা হারুন সাহেব বলল, তুমি বিয়ে করছো কুষাণ? কোন দিন কাকে বিয়ে করছো? আমরা কেউ জানি না কেন এসব ব্যাপারে? বাড়ির আদরের ছেলের কাণ্ডে অভিমানের স্বরে বললেন তিনি। রোকসানা বেগম বলল, তোমরা সবাই এমন রিয়াক্ট করছো কেন বুঝতে পারছি না। কুষাণ যখন কাউকে না জানিয়ে বিয়ে করছে, তার মানে হলো এর পেছনে অনেক বড় কারণ আছে। আমার ছেলে কখনো কোনো কারণ ব্যতীত কাজ করবে না। তার কথা শুনে চোখ ছলছল করে উঠে কুষাণের। আচ্ছা, তার মা বেঁচে থাকলে কি এভাবেই তার ডাল হয়ে তার পাশে দাঁড়াতো, নাকি অভিমানের স্বরে দু একটা কথা শোনাতো? হয়তো অভিমানের স্বরে বলতো, তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, এতগুলো বছর কষ্ট করে মানুষ করেছি, সেই তুই কি না আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আর সেখানে তার ফেরি মায়ের তাকে সাপোর্ট করাটা ভাবতেও পারেনি। সে ভেবেছে সবার মতো হয়তো তিনিও অভিমানের স্বরে কয়েকটা কথা শোনাবে। আচ্ছা, এই মানুষটা কি তার মায়ের থেকেও বেশি ভালোবাসে তাকে? হয়তো একটু বেশি ভালোবাসে, যেন সে মায়ের অভাব বোধটা কখনো না বুঝতে পারে। সবটা ভেবে নিচের দিকে তাকিয়ে খুবই সন্তর্পণে চোখে পানি মুছে ফেলে সে। অথচ এত সতর্কতার সহিত কাজটা করেও ঠিকই নিজের পিতার কাছে ধরা পড়ে যায়। মায়ের প্রসঙ্গ আসলেই রোকসানা বেগমের ভালোবাসা দেখলে ছেলেটা কান্না করে সেই ছোট্টবেলা থেকে। ছেলেকে কাঁদতে দেখে যেটুকু বকা দেওয়ার ছিল সেটুকু গলায় আটকে যায় তার। জিহার দিকে এক পলক তাকিয়ে দেখে মেয়েটার খাওয়া শেষ, তাই তিনি তাকে বলল, জিহা মা, তুমি একটু কষ্ট করে রুমে যাও তো। কুশি,
তুমিও যাও তোমার জিহাপুর সাথে। রুমে যাওয়ার কথা শুনে মুখটা মলিন হয়ে যায় তার। এখানে কি হবে তার দেখার খুব ইচ্ছে ছিল। তারপরও বড় বাবার আদেশ পালন করতে উঠে দাঁড়ায় দুজনে। তারা গেলে রফিক সাহেব কোনো রকমে একটা ফাঁকা ঢুকিলে হারুন সাহেব আর রোকসানা বেগমের উদ্দেশ্যে বলল, কুষাণ জিহাকে বিয়ে করেছে হারুন। আমার খুব ইচ্ছে ছিল মেয়েটা বড় হলে তাকে অন্যের বাড়িতে না পাঠিয়ে সারা জীবনের জন্য নিজের বাড়িতে রাখার বন্দোবস্ত করব। কিন্তু আমার ছেলের এত ধৈর্য নেই, তাই সে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। এটার জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তোমরা কিছু মনে করো না। তার কথা এবার দুজনেই অবাকের চরম শিখরে পৌঁছে যায়। কুষাণ তাদেরই মেয়েকে বিয়ে করছে ভাবলেও অবাক লাগে। রোকসানা বেগম বলল, ছি ছি ভাইজান, আপনি এভাবে বলছেন কেন? এটা তো খুবই খুশির খবর যে কুষাণ জিহাকে বিয়ে করেছে। কি বলেন আপনি? হারুন সাহেব কি বলবে ভেবে পাচ্ছে না। একদিকে নিজের মেয়েকে বিয়ে করেছে জেনে তিনি খুশি, অন্যদিকে আদরের ভাতিজা তার নিজেরই মেয়েকে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে শুনে কিছুটা রাগ কিছুটা অভিমান কাজ করে। তারপরও নিজের সহধর্মিণীকে সাপোর্ট করতে বলল, হ্যাঁ ভাই, আমরা তো খুশি। তাছাড়া মেয়েটাকে বাহিরে বিয়ে দিলে ছেলে ভালো হতো নাকি খারাপ হতো তা ধারণার বাহিরে থাকে। এখন তো আমার মেয়ে আমার কাছেই, অসুখী থাকার কোনো চান্সই নাই। তার কথায় রফিক সাহেব স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেন। কাঁধ থেকে যেন একটা ভারী পাথর নেমে যায়। তারপরও তিনি ছেলের কাজে রুষ্ট, তাই ছেলেকে শাস্তি দিতে বলল, জিহা এখনো ছোট মানুষ, আমরা সবাই তোমাদের বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু এখনই না। তুমি ইতালি যাবে, ওইখানে আমাদের যে বিজনেসের শাখা আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, সেগুলো সলভ করতে 2-1 বছর সময়, যা সময় লাগে গিয়ে সলভ করে এসো। এতক্ষণ সে নীরব দর্শক থাকলো, এবার সে আস্তে করে মুখ খুলে বলল, ওকে। কুষাণকে দেশের বাইরে যেতে বলছে আর সে রাজি হয়ে গেছে এমনটা কখনো হয়নি। কখনো কখনো যেতে হলে সে যেতে চাইতো না। রফিক সাহেবকে অনেক কাঠখড় পুড়িয়ে ছেলেকে কাজে পাঠাতে হতো, কিন্তু এখন তাকে দেশের বাইরে যেতে বলার সাথে সাথে সে রাজি হয়ে গেছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না তার, তাই তিনি গলা পরিষ্কার করে কোনো মতে আওড়ালেন, তুমি সত্যিই যেতে চাইছো? তাহলে আমি টিকিট করতে বলবো? টিকিট কাটতে নিষেধ করছে কে? তবে 2টা টিকিট কেটে নিতে বলিও। তার কথায় হতভম্ব হয়েছে রফিক সাহেব। তিনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে, তাই কিছুটা ঝাঁঝালো স্বরে বলল, কি বলতে চাও তুমি? তোমার সব কথা মানতে হবে আমাদের? তোমার কাজে তুমি যাবে, সেখানে অন্যকে টানছে কেন? কাকে টানলাম ড্যাড? আমি গেলে আমার সাথে আমার বউ যাবে, এখানে এত রেগে যাওয়ার কি আছে? কুষাণের কথায় আতকে ওঠে সকলে। যে মেয়েটা কখনো পরিবার ছাড়া একটি রাত কাটায়নি, সেই মেয়েটা কিনা 2-2টা বছর কাটাবে তাদের ছেড়ে। ভাবলেই বুক ভারী হয়ে ওঠে রোকসানা বেগমের। হারুন সাহেবও কিছুটা ঝাঁঝালো স্বরে বলল, তুমি যাবে তোমার কাজে, সেখানে আমার মেয়েকে টানবে না, খবরদার বলে দিলাম। তার কথায় তীর্যক চাহনিতে তার দিকে তাকায় কুষাণ। সে জানে কখনোই জিহাকে তার সাথে যেতে দিবে না এবারের কোনো সদস্যই। সে নিজেও দেশের বাইরে যেতে চায় না, তাই তো কোনোভাবে যাওয়াটা ক্যান্সেল করতে পারলেই বাঁচে। তাকে উপর থেকে যতটা শান্ত দেখাচ্ছে, ভেতরে ভেতরে সে ঠিক ততটাই অশান্ত। জিহাকে ছাড়া এক একটা মুহূর্ত যেন 1000 বছরের সমান মনে হয় তার। চোখ বন্ধ করে জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা তোমার মেয়েকে ছাড়া থাকতে পারবে না, তাহলে আমি আমার বউকে ছাড়া থাকবো কিভাবে? তার এরূপ কথা শুনে সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকায়। রিদান, শিফা কখনো তাদের ভাইকে এভাবে কথা বলতে দেখেনি। হঠাৎ ভাইয়ের এমন রূপ দেখে তাদের ঠিক হজম হচ্ছে না। কাজটা খুব দরকারি, না হলে তোমাকে এইভাবে ফোর্স করতাম না যাওয়ার জন্য। তাছাড়া তোমাকে আমি বুদ্ধিমান ছেলে বলেই জানি। জিহা মাত্র এইচএসসি পরীক্ষা দিল, তার কলেজে ভর্তির সব প্রিপারেশন নিতে হবে। সে কি আর লেখাপড়া করবে না নাকি? শান্ত গলায় ছেলেকে বোঝানোর সুরে বললেন রফিক সাহেব। কুষাণ এদিক ওদিক তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফোর্স তো তুমি আমাকে আজ থেকে করছো না ড্যাড। যেদিন থেকে বুঝলে জিহুর জন্য আমার মনে অন্যরকম ফিলিংস আছে, সেদিন থেকেই আমাকে বাহিরে বাহিরে রাখার চেষ্টা করছো তুমি। এ আর নতুন কি? সহজ ভাষায় বললেই পারো। কথাটা বলতে বলতে উঠে দাঁড়ায় সে। খাবার আর গলা দিয়ে নামবে না। একরাশ অভিমান মাখানো কণ্ঠস্বর তার। ছেলের কথা শুনে বুকটা কেঁপে ওঠে রফিক সাহেবের। পরিবারের ভালো করতে চেয়ে ছেলের মনে যে তার জন্য আকাশ সমান অভিমান জন্ম নিয়েছে, তা হয়তো তিনি আজ টের পেয়েছেন। টেবিলে উপস্থিত সবাই তখনও স্থির চিত্তে বসে আছে। তিনি আলগোছে উঠে দাঁড়িয়ে পা বাড়ায় নিজের কক্ষের উদ্দেশ্যে। কুষাণ এক ধ্যানে তাকিয়েছে তার একান্ত ব্যক্তিগত মেয়েটার দিকে, যাকে ঘিরে রয়েছে তার সব দুঃখ, সুখ, হাসি, আনন্দ। মেয়েটার মুখের এক চিলতে হাসি তার প্রশান্তির কারণ। তাকে ছেড়ে কিভাবে 2টা বছর কাটাবে সে, তাই ভেবে পাচ্ছে না। এতদিন তাদের বিয়ে না হলে একই ছাদের নিচে থেকেছিল। দিনে একবার হলেও প্রেয়সীর মুখ দর্শন করা হতো, কিন্তু এখন ভাবতে চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে।
মেয়েটাকে নিদারুণ শান্তিতে ঘুমিয়ে আছে। অবশ্যই তার যাওয়ার কথা শুনে টানা 3 ঘন্টা যাবৎ কান্না করছে তার বুকে পড়ে। ওইভাবেই এখন ঘুমিয়ে পড়ছে, কিন্তু তার চোখে ঘুম নেই। কিভাবে থাকবে সে 730 দিন, 17,520 ঘন্টা, 43,800 মিনিট? তার চোখে ঘুম নেই, সে জিহার ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে আছে। এত কষ্ট কোথায় রাখবে সে? দেখতে দেখতে 15 দিন অতিবাহিত হয়ে গেছে। আজ কুশানের ফ্লাইট, অথচ সে চলে যাবে দেখেও কারো কোনো হেলদোল নেই। একে তো প্রেয়সীকে রেখে অন্যত্র যেতে হবে, তার উপর নিজের পরিবারের কারো সে চলে যাবে দেখেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না তারা। এসব দেখে অভিমানে বুক ভার হয়ে যায় তার। কিন্তু তারপরও সে কারোর সাথে কোনো কথা না বলে গাল ফুলিয়ে থাকে। তার সবকিছু রোকসানা বেগম গুছিয়ে দিচ্ছেন। সকাল থেকে জিহার কোনো খোঁজ পাচ্ছে না সে। মেয়েটা ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করে না এখন। তার যাওয়ার পর কি করবে ভাবলে তার ইচ্ছে করে হাত পা ছড়িয়ে কান্না করতে। বিকাল 4টায় তার ফ্লাইট, আর এখন বাজে 3টা। কুশান রেডি হয়ে জিহার রুমে উকি দিয়ে দেখে মেয়েটা রেডি হচ্ছে তার সাথে এয়ারপোর্ট যাবে বলে। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এখনো তার চোখ জোড়া ছলছল করছে দেখে তার আর সাহস হয় না রুমের ভেতর প্রবেশ করার। ওইখান থেকে কেটে পড়ে সে। সকলে মিলে এয়ারপোর্টে এসে উপস্থিত হয়। অবাক করার বিষয় হচ্ছে জিহা ছাড়া আর কারো চোখেই পানি নেই। মেয়েটা একটু পর পর হেঁচকি তুলে কাঁদছে, আর রোকসানা বেগম তাকে ধমক দিচ্ছে। কান্না করছে কেন তাই? কুশান তাদের হাবভাব দেখে নিজেকে সামলাতে না পেরে বলল, আমি 2-1 দিনের জন্য কোথাও যাচ্ছি না। তোমাদের কি আমার জন্য একটু খারাপ লাগবে না? কাঁদছো না কেন তোমরা? তার কথায় কুশি আর রিদান ফিক করে হেসে দেয়। রফিক সাহেব গম্ভীর স্বরে বলল, দেরি হয়ে যাচ্ছে, যাও তোমরা, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে তোমাদের। তার কথায় থমকে যায় কুশান। চোখ ফিটফিট করে তাকায় জিহা। তার বড় বাবা কি বলছে সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কুশান বলল, আমরা বলতে কি বোঝাতে চাইছো তুমি? আর কে যাবে আমার সাথে? তার কথায় খিলখিল করে হেসে ওঠে সবাই। কুশি মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলল, তোমার সাথে ভাবিও যাবে ভাইয়া। আর তোমরা এখন সুইজারল্যান্ড যাচ্ছ, হানিমুনে সময় মাত্র 15 দিন। কুশির কথায় চোখ বড় বড় করে তাকায় জিহা তার দিকে। বিস্ময়ে তার মুখ বড় হয়ে যায়। মেয়েটা যবে থেকে শুনেছে সে তার ভাইয়ের বউ, সেদিন থেকে তাকে ভাবি ডাকছেন। তার কথায় প্রথমে বিস্ময় লাগলো, এখন লজ্জায় চোখ নামিয়ে নেয় সে। অন্যদিকে কুশানের অবস্থা একই রকম। তার ঠিক বিশ্বাস হচ্ছে না এসব কিছু তার বাবা করছে। কুশান চোখ নামিয়ে ফেলে ঠোঁট কামড়ে হেসে ফেলে। আলতো করে বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমার মেয়ের যেন কোনো সমস্যা না হয়, আর কিছু হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব, মনে থাকে যেন। কুশান মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে হারুন সাহেবের দিকে তাকালে তিনি শুধালেন, তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। নিজের জীবন দিয়ে হলেও আমার মেয়েকে সব বিপদের হাত থেকে বাঁচাবে। তাই বলবো, আগে নিজের খেয়াল রেখো। তোদের সব প্রয়োজনীয় জিনিসপত্র আমি গুছিয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবি। এই জিহা, কুষাণের কথা মতো চলবি, একদম তার কথার অবাধ্য হবি না কিন্তু। বলতে বলতে দুজনের কপালে চুমু এঁকে দেন রুকসানা বেগম। সবাই অনেক অনেক মোটিভেশনাল কথা বলে বিদায় নিলে তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে অগ্রসর হয়। সব ফর্মালিটিস পূরণ করে তারা সিটে গিয়ে বসে। কুশান জিহার হাত মুঠোয় পড়ে বলল, ফিলিংস কেমন মাইজান? আমার সাথে যে অজানা গন্তব্যে পা বাড়াচ্ছেন, তো সেইটুকু বিশ্বাস আছে আমার উপর? জিহা তার কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে বলল, ফিলিংস কেমন তা প্রকাশ করে বা বলে বোঝাতে পারবো না। আর যদি আসে বিশ্বাসের কথা, তাহলে বলবো চোখ বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করা যায় তাহলে সেটা হলেন আপনি কুষাণ ভাই। তার কথায় হেসে ফেলে কুশান। নিজেও সিটে গায়ে এলিয়ে বলল, আমি শুধু শুধু নিজের চোখের পানি নষ্ট করছি, তাই না? তার কথায় ভিঞ্চি কাটে জিহা। গাল ফুলে বলল, বাড়ির কাউকে ক্ষমা করবো না আমি। আমি এত কান্না করছি তারপরও বলে নাই কেউ আমাকে। ইস, কেন যে কান্না করলাম। তাদের খুনছুটির মাধ্যমে তারা নতুন জীবনে পা বাড়াচ্ছে। অজানা গন্তব্যে অজানা সুখে। সুখী হবে এই দুই কপোত কপতি। সমাপ্ত।